শুরু হয়ে গেল আপনাদের সবার পছন্দের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। বাস্তবমুখী জীবনে আমরা চলার পথে অনেক সময় অনেক কিছুর সম্মুখীন হই। জীবনটাকে সুগম করার জন্য আমরা অনেক সময় অনেক সমঝোতা করি। কেউ যদি একটু উঁচুতে থাকে তার সাথে আমরা চেষ্টা করি কাঁধে কাঁধ কীভাবে মিলিয়ে নেওয়া যায়। কেউ যদি একটু নিচুতে থাকে কীভাবে তাকে একটু টেনে নিয়ে এসে আমাদের পাশে দাঁড় করানো যায়। সব কিছুই কিন্তু আমরা একসাথে সবসময় সমঝোতা করি যেন বাস্তব জীবনটা খুব স্মুথ হয়, সুগম হয়। সেরকম একটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, কাঁধে কাঁধ মিলিয়ে। এবং নেক্সট 1.5 ঘন্টা আমি সম্প্রীতি আজকে আপনাদের সাথে থাকবো। তবে আজকের দিনে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং আড্ডা দিব কাঁধে কাঁধ মিলিয়ে। আমি আপনাদের সাথে আজকে বেশিক্ষণ থাকতে চাই। আমাদের সাথে সবসময় গেস্ট থাকেন, তবে আজকে আমি আরও বেশি চাবো আপনারা সরাসরি আমাদের সাথে সংযুক্ত হন। আপনাদের মতামত কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে আপনারা চলেন, কিভাবে সমঝোতা করেন পরিবার, ফ্রেন্ড কিংবা দেশের সাথে, সব কিছুর সাথে, পরিবেশ চারপাশের সাথে কিভাবে আপনারা একসাথে মিলে ভারসাম্য রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে থাকেন, সেগুলো নিয়ে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, করতে চাই এবং আমাদের সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো এরকম একটা বিষয় নিয়ে আজকে 1.5 ঘন্টা আমরা থাকবো এবং আড্ডা দিব, কথা বলবো। আমি সম্প্রীতি এবং আমাদের সাথে আজকে আমাদের যে বিশেষ অতিথি আছেন তার সাথে আমি পরিচয় করাই দিচ্ছি। তার আগে জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সরাসরি সংযুক্ত হয়ে যান। আপনাদের বিষয়গুলো কিন্তু আমরা আজকে সব কিছু জানতে চাই। আমি আমার গেস্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে আছেন রুমা। উনি একজন উদ্যোক্তা, নূর আশিন ফ্যাশন। কেমন আছেন রুমা আপু? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরাও ভালো আছি। আমরা আপনাকে আজকে আমাদের সাথে পেয়ে অনেক অনেক আনন্দিত। আমি দেখতে পাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে অলরেডি আমাদের আপু কানাডা থেকে রাশিদা আপু জয়েন করেছেন এবং আপনারাও সবাই আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যান। বিকজ আজকে দেখতে পাচ্ছেন আজকের দিনটা আমরা একটু বিশেষভাবে আপনাদের সাথে কথা বলতে চাই। আমরাও জানতে চাই কিভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে, আমরা যদি নিজে সুন্দর হই সমাজ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, সব কিছু সুন্দরভাবে কিন্তু আমরা পথ চলতে পারি। রুমা আপু, আমরা এরকমই একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো যে কিভাবে করে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার কি করা হচ্ছে। আসলে আগে আমি সেটা জানতে চাই যে এখন বর্তমানে আপনি একজন উদ্যোক্তা একটা ফ্যাশন হাউসে, কিভাবে সেটা এই সেক্টরে কিভাবে আসা হলো এবং কি কি করছেন এখন আমাদেরকে আগে একটু বলবেন। ধন্যবাদ আপু। আমি একটা জব করতাম, ওটা ছেড়ে দিই 2011-তে। ছেড়ে দিয়ে পরে চিন্তা করি, ঘরে বসেই চিন্তা করি যে কী করা যায়। আমার যেহেতু ছোট দুটো বাচ্চা, তো পরে চিন্তা করলাম যে আমি ড্রেস নিয়ে কাজ করব। পরে এখান থেকেই আমার যাত্রা শুরু, এখান থেকেই আমি কাজ শুরু করি। 2012 থেকে এই আজকে পর্যন্ত আমার ড্রেস নিয়েই কাজ চলছে। আর এর পেছনে আমার বেশি অনুপ্রেরণা ছিল আমার মায়ের। আমার মা চাইতেন যেন আমি ঘরে বসে না থাকি। আজকালকার মেয়েরা ঘরে বসে থাকবে, এটা উনি নিজেও একজন টিচার ছিলেন। তো উনি কখনোই চাইতেন না যে মেয়েরা ঘরে বসে থাক, মেয়েরা কিছু একটা করবে, নিজের পায়ে দাঁড়াবে। তখন থেকে আমার পথ চলা এবং এখন পর্যন্ত আমার মায়ের সাপোর্টেই আমি চলে আসছি। আর আজকে একটু বলে নেই, 11:30টায় আমার কাছে যখন কল এলো যে আজকে এখানে আসবো, ওই পাশ থেকে যখন শুনলাম যে কাঁধে কাঁধ মিলিয়ে টপিকটা, তখন ফিরে গেলাম সেই আমার স্টুডেন্ট লাইফে। তো ওখানে আমি স্টুডেন্ট লাইফে ইয়েতে ছিলাম, ঢাকা পদাতিকে ছিলাম, কণ্ঠশীলন করতাম। কণ্ঠশীলনে আমার টিচার ছিলেন ওয়াহিদুল হক স্যার, নরেনচন্দ্র বিশ্বাস স্যার, এনাদের সান্নিধ্য পেয়েছি। তো আমাদের সব ফ্রেন্ডরা মিলে আমরা রোকেয়া হলের সামনে একদিন আমরা খাচ্ছিলাম। তো ওই সময় স্যার পাশে দিয়ে যাচ্ছেন, নরেনচন্দ্র বিশ্বাস স্যার প্রয়াত। তো আমরা সবাই খুব এক্সাইটেড স্যারকে পেয়ে, স্যার আসেন আমাদের সাথে আমরা খাবেন। স্যার তখন আমাদের বললেন কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা খাও, আমি আসি। তো তখনই আমার টপিকটা শুনে আমার ওই কথাটা মনে পড়লো। আর আমি আমার এক সিনিয়র আপু, যাত্রী আপুর সাথে যেতাম আমি ঢাকা পদ্মা থেকে কণ্ঠশীলনে। ওই সুবাদে আমাকে কেউ রুমাও চিনতো না, আমাকে সবাই ছাউনি করে চিনত। আপুর কি হলেই থাকা হতো? হলে থাকতাম, আমার বাসাও ছিল রামপুরাতেও থাকতাম। হলেই বেশিরভাগ সময় থাকতাম আমি। তো এই আমার স্যার তখন বলতেন, স্যারের ক্লাসে যখন আমি প্রথম বর্ষ থেকে সেকেন্ড ইয়ারে আসবো, স্যার বলতেন যে মল্লিকদা নামের একজন ছিলেন, উনি ভাইবা বোর্ডে, স্যার আমাকে বলছেন তুমি কি করতে চাও ছাউনি? তা বললাম স্যার আমার ইচ্ছে করছে আমি ফার্স্ট ইয়ারে আবার ফেল করি, আবার আপনার ক্লাসগুলো আমি পাই।
তখন উনি হো হো করে হেসে বলছে, ওহে মল্লিক দেখো ছাউনি কি বলে, সে নাকি ফেল মাট্টু মেরে আমার ক্লাস করবে। তো এই স্মৃতিগুলো ভুলতে পারি না। স্যার তো পরে চলেই গেলেন ঢাকা মেডিকেল, ওনার বডি দিয়ে দিলেন। এই ফেলে মানে কাঁধে কাঁধ মিলিয়ে যখন টপিকটা পাই তখন আমি পুরো আমার স্টুডেন্ট লাইফটাই ফিরে গেলাম। আসলে স্টুডেন্ট লাইফটা না আমি বলবো যে এত কোমল, এত নরম, মানে ওই বয়সটাই আসলে এত নাজুক। মনে হয় যারা স্টুডেন্ট তাদের মনে হয় যে তারা অনেক বড় হয়ে গেছে, ম্যাচিউরড হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু এখনো বাচ্চা। এখন মনে হয় ওরা বাস্তবটাকে আস্তে আস্তে দেখছে, তাই না? সো ওরা এখনো বাচ্চা। আমি একটু আমার জুমের আপুদের কাছেও যাব। আমাদের এই আড্ডার একটা বিশেষত্ব হচ্ছে সবসময় আমরা আমাদের অডিয়েন্স থেকেও যারা আপুরা আছেন তারা সরাসরি যুক্ত হয়ে আমাদের সাথে আড্ডা দেন। তো আমি রাশিদা আপুর কাছে একটু যাব, একটু আনমিউট করবেন। রাশিদা আপু, যখন আপনি স্টুডেন্ট ছিলেন, রাশিদা আপু একটু আনমিউট করবেন। রাশিদা আপু শুনতে পাচ্ছেন? জি, একটু আনমিউট করবেন। রাশিদা আপু শুনতে পাচ্ছেন নাকি? আপনি একটু মিউট করা। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, ওই সময়টা কিভাবে করে নিজেকে কিভাবে পরিচালিত করেছেন? রাশিদা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা আবার জুমে একটু পরে যাচ্ছি আপুর কাছে। রুমা আপু, আপনার কাছে জানতে চাচ্ছি, যখন আমরা স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, যখন স্টুডেন্ট ছিলেন ওই সময়টা হয় না আবার সিনিয়র স্টুডেন্ট, জুনিয়র স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার, ওখানে কিন্তু একটা প্রভাব থাকে। আমাদের সিনিয়র জুনিয়র ফ্রেন্ড এখনো আছি আমরা। তো ওই সময়টা তখন কেমন লাগতো যে যখন আপনি ক্যাম্পাসে যেতেন, হ্যাঁ, ও মানে কিভাবে করে নিজেকে প্রথমে ওখানে কোপ আপ করলেন যে আমি এখন বড় হয়েছি, আমি চাইলেই কি সবকিছু করতে পারি, এরকম একটা প্রথম যখন একটা স্বাধীনতার যে ব্যাপারটা আসে, অন্যরকম স্বাধীনতা, সেই স্বাধীনতা অনেক সময় সুপথে নিয়ে যায়, অনেক সময় আবার বিপথেও নিয়ে যায়। এটা হচ্ছে সম্পূর্ণ নিজের ব্যাপার। অবশ্য ওই সময়টাতে বাচ্চাদের, আমাদের ওই এজে ওরকম একটা চিন্তা থাকে না, আমরা তো ওরকম ম্যাচিউরড না তখনও। কিন্তু তারপর আমি তো খুব রেস্ট্রিকশনে বড় হয়েছিলাম দেশে। তো যখন আমি ফার্স্ট হলে যাই আমার কাছে মনে হচ্ছে পৃথিবীটা একটা স্বর্গ, মানে নিজের ইচ্ছা মতো ঘুরতে পারবো, পড়তে পারবো, অনেক স্বাধীনতা। কিন্তু আল্লাহর কি অশেষ রহমত, আমার চারপাশের বন্ধু বান্ধব যারা ছিল সবগুলোই খুব ওয়েল ছিল, সবাই খুব ভালো ছিল। এবং আমার পরীক্ষার সময় দেখা যেত ওরা বেশি টেনশন করছে। এই আমি গল্প করছি বা টিভি রুমে টিভি দেখছি বা কোথাও কনসার্ট হচ্ছে রোকেয়া হলে দেখতে গেলাম, ওরা বলতো রুম তো পরীক্ষা সামনে, এরকম করলে হবে না। ওরা আমাদের টেনশন হচ্ছে, ও কী করবে কী করবে। আর আমার ফ্রেন্ডদের সাথে আমার মায়ের একটা টাচিং ছিল, ওখানে আমার মা সবসময় খোঁজ নিতেন, ও কি পড়াশোনা করে, ও কি ঠিক মতো খায়। আসলে মানে ওই সময় একটা স্বাধীনতাটাই মনে হয় সবচেয়ে বড় স্টুডেন্ট লাইফটা। আমি একটু জুমে চলে যাব। রাশিদা আপু কি শুনতে পাচ্ছেন? এখন কি আনমিউট করতে পারবেন? রাশিদা আপু শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি আপু, আমরা একটু কথা বলছিলাম যে স্টুডেন্ট লাইফে যখন আমরা কেবল ইউনিভার্সিটিতে উঠি, হ্যাঁ, ঢুকি, তখন একটা প্রথম স্বাধীনতা পাওয়ার যে আনন্দটা, অনেক সময় সেটা আমাদের সুপথে নিয়ে যায়, অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না কোথায় যাব, কার সাথে মিশবো, মেলামেশাটা। সেক্ষেত্রে আপনার জীবনে আপনি কি করেছিলেন? আসলে সবাইকে সুপ্রভাত, শুভ্র শীতল শুভেচ্ছা কানাডা থেকে আমি বলছি। সো আসলে আমাদের সময় একাত্মটা খুব বেশি ছিল, আন্তরিকতাটা খুব বেশি ছিল। আমরা যখনই মানে ক্রস করে ওই দিকে গিয়েছি, এই ভার্সিটি লেভেলে ঢোকার আগেই দেখা গেছে যে সবার ভিতরে একটা সহমর্মিতা ভাব ছিল, যে আদান প্রদান, আমাদেরকে আপন করে নেওয়া সিনিয়ররা এবং আর জুনিয়রদের সাথেও আমরা সেরকম ভাবে, যার জন্য আমাদের একটা কম্বাইন্ড ছিল যে সবাই একাত্মতা, যেটা বুঝতাম না, নার্ভাসনেস কাজ করেছে, প্রথম ঢুকেছি, কিন্তু সেটাকে ওয়েলকাম জানিয়ে কিভাবে আমাকে গাইড করা, আপু বলেন, ভাইয়ারা বলেন, মনেই হতো না। অনেক সময় জুনিয়র যে আমাদের টিচার ছিল ভার্সিটি লেভেল যারা লেকচারার, তারাও অনেক সময় ডেকে আমাদের ইন্ট্রোডিউস করে আমাদের এক জায়গায় বসিয়ে কোয়াপ করে দিত যে কিভাবে চলবো, কাঁধে কাঁধ মিলিয়ে নোট আদান প্রদান থেকে শুরু করে বাইরে যাওয়া, নিজেদের সেভ করা। আর সবচেয়ে ভালো লাগতো তখনকার দিনে আমাদের ভাইয়ারাও কিন্তু আমাদের অনেক সেভ করতো, ওরা আমাদের সব জায়গায় নিয়ে যেত, গাইড করতো, দেখা। এটা কিন্তু ইউনিভার্সিটির সংগঠনের একটা বিশেষত্ব যে সিনিয়ররা কিন্তু প্রোটেক্ট করে চলে, তাই না? অন্যভাবে কিন্তু সেভ করে। আসলে জি জি, সব দিক থেকে, একদম খাওয়া থেকে শুরু করে ক্যান্টিন, বাইরে যাওয়া, অ্যালার্ট করা ফোন করে, আজকে একটু বাইরে ওয়েদার খারাপ, হয়তো বাইরে যেও না, এইভাবে আমাদেরকে ওরা একদম পুরা গাইড করে। আমরা মানে তখনকার দিনে কাঁধে কাঁধ মিলিয়ে চলা মানে সবকিছুতে
কারো একটু অসুখ হলে ফোন করে বলছে চলো ওখানে যেতে হবে হেল্প করতে, কারো একটু অসুবিধা হলে ওখানে যেতে হবে। মানে এরকম একটা পরিবেশ, এত সুন্দরভাবে আমরা কাঁধে কাঁধ নিয়ে চলে আসছি। তারপরে কাজের জায়গায়ও যে আমরা ওরকমই পেয়েছি যে সবার সাথে কোঅপ করা, সবার সাথে অ্যাডজাস্ট করে চলা, সবার কাজ, কেউ 1 ঘন্টা আগে চলে যেতে চাইলে এখানে এসো, আমরা কেউ 1 ঘন্টা আগে চলে যেতে চাইলে আমরা ছেড়ে দিয়ে আমরা তার ওয়ার্কটা আর টিম মিলায় করে ফেলছি। তো এইভাবে কাঁধে কাঁধ মিলে আমরা দেশে বলেন বিদেশে বলেন সব জায়গায় আমরা চলে আসছি, একদম সব জায়গায়। খুব সুন্দর রাশিদা আপু। আমি থ্যাংক ইউ রাশিদা আপু। একটু মরিয়ম আপুর কাছে চলে যাব, একটু আনমিউট করবেন। মরিয়ম আপু, আপনি ইউনিভার্সিটি জীবনে কোন ইউনিভার্সিটিতে পড়েছেন, এবং একটা জিনিস, একটা বিষয় যেটা যে প্রথমে যেটা রাশিদা আপু বলছিল যে আমাদের সিনিয়র ভাইয়া আপুরা যারা ছিলেন তারা অনেক বেশি ওয়েলকামিং ছিল, যে জুনিয়রদের একত্রে করে নিয়েছেন। তারপরও মানে অনেক সময় হয় না, আমি তো ঢুকেই বুঝছি না যে কারা কোন সংগঠনের, কেউ হয়তো গান নাচের, কেউ সাংস্কৃতিক, কেউ হচ্ছে বিতর্ক সংগঠনের। তো ঢুকেই প্রথমে কিভাবে করে কাদের সাথে মিশবো, নিজের একটা ফ্রেন্ড সার্কেল বানানো, সবার সাথেই ফ্রেন্ড হয়ে গেলাম, আলটিমেটলি আবার কি হচ্ছে, আপনার ক্ষেত্রে কি করেছিলেন? শুভ বিকেল সবাইকে, শুভেচ্ছা ভালোবাসা। জি, আজকে তো রুমা এসেছে এখানে, শুভেচ্ছা আপু। থ্যাংক ইউ। তো ভালো লাগছে আজকে, অনেক ভালো লাগছে। ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের কথা শুনলে অনেক ভালো লাগছে, সেই দিনে ফিরে গেলাম মনে হয়। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়েছি। তো বড়রা অবশ্যই সবসময় একটা দায়িত্ব পালন করে থাকে। আমাদের সময় দেখেছি, আমাদের নবীন বরণ করেছে, আমাদেরকে সাদরে সম্বর্ধন করেছে, আমাদের বুঝিয়ে দিয়েছে এটা এই ক্লাস, বা এখানে এই ক্লাস হয়, ওখানে এটা হয়, কখন আমাদের কি করতে হবে, মধুর ক্যান্টিনে নাস্তা করা, খাওয়া দাওয়া, এইসব গল্প গুজব সেগুলো ছিল আমাদের দেখিয়ে দেওয়া। আমাদের টিচাররাও খুব আমাদেরকে করতেন, সবসময় বলে দিতেন। আন্তরিক ছিলেন টিচাররা, খুব আন্তরিক ছিলেন। এবং আমি খুব একটু ছবি টবি আঁকতাম, তো টিচাররা লেখালেখি করতাম, ওগুলো স্যাররা খুব মানে উৎসাহ দিতেন। আমাদের দেয়াল পত্রিকা হতো, দেয়াল পত্রিকা আমি লেখালেখি করতাম, ছবি আঁকতাম, কবিতা লিখতাম, সবার কাছ থেকে লেখা আহ্বান করতাম। এগুলো সাংস্কৃতিক জগতে জড়িত ছিলাম। অবশ্যই আমাদের জন্য খুব প্রাণমুখর একটা জায়গা ছিল। সেখান থেকে আমরা যে আমি চলে যেতাম, আমার যে ইয়াটা খুব ভালো লাগতো, যে এখন যেটা চারুকলা বিশ্ববিদ্যালয়, চারুকলা, আমার খুব চারুকলাতে পড়ার ইচ্ছে ছিল, তো পড়া হয় নাই। যাই হোক, পরে ওখানে আমার ছোট বোন ছিল একটা, ও পড়তো, ওর কাছে প্রায় চলে যেতাম। ওদেরকে ছবি আঁকা দেখতে খুব ভালো লাগতো, মনে হতো ইস আমি বুঝি এখানে পড়তে পারলাম না কেন। যাই হোক, আমাদের জীবনটা খুবই সুন্দর কেটেছে ওখানে। বন্ধুদের সাথে আমরা, যারা ভালো ছেলেরা অঙ্ক যারা ভালো পারতো তাদের সাথে আমরা লাইব্রেরিতে বসে আড্ডা দিতাম এবং অঙ্ক করতাম। লাইব্রেরির পাশে বসে, গাছের নিচে বসে আমরা গল্প করতাম, মজার মজার বাদাম খেতাম আর অঙ্ক করতাম, পড়াশোনা করতাম। তখন পরিবেশটা এত সুন্দর ছিল। আসলে তখন এত রাজনীতি উত্তাল ছিল না, এত কিছু ছিল না, আমরা এত কিছু বুঝতাম না, এত কিছুতে ছিলামও না। সুন্দর মনে হয় একটা নিজের ঘর বাড়ির মতো, হোস্টেলে থাকতাম রকি হলে, খুব সুন্দর পরিবেশ ছিল আমাদের। সেখানে অনেক অনুষ্ঠান হতো, আমি সবগুলোতে অংশগ্রহণ করতাম, সবসময় সবকিছুতে জড়িত ছিলাম। রকি হলে আমাদের আমি গিটার বানানো শিখতাম সেখানে, মানে সবকিছুর সাথে জড়িত ছিলাম। অসাধারণ। আপনার ইউনিভার্সিটির, আসলে আপনার স্টুডেন্ট লাইফের কথা শুনে মনে হচ্ছে যে কত স্মৃতি, আমরাও ফেরত যাই আসলে আমাদের স্টুডেন্ট লাইফে। কেউ যাবে না, মরিয়ম আপু, নাজিয়া আপুও দেখছি জয়েন করেছেন, থ্যাংক ইউ। সবাই থাকেন, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি। আরও শুনবো মরিয়ম আপু, রাশিদা আপু, আপনাদের কাছ থেকে কিন্তু আরও শুনবো যে আপনাদের ইউনিভার্সিটি লাইফে হলে কিভাবে গেলেন, সব কিছু। আসলে আজকে আমরা সেগুলা নিয়ে অনেক বেশি আড্ডা দিব। রুমাপু, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে এখনই আসছি। দর্শক, এখনই ফিরছি। দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়। আজকে আমরা আড্ডা দিচ্ছি, কথা বলছি কাঁধে কাঁধ মিলিয়ে, এবং আমাদের সাথে আপনারা সরাসরি সংযুক্ত হয়ে যেতে পারেন, কারণ আজকে আমরা আসলে আপনাদের কাছ থেকে আরও বেশি শুনতে চাই কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ভারসাম্য রেখে আপনারা সমাজ, পরিবার সব কিছুর সাথে সুন্দরভাবে চলছেন। আমাদের যে দর্শক অতিথি আছেন আজকে রুমাপুর সাথে গল্প করছিলাম। রুমাপু, আপনার বাচ্চা আছেন, আপনি বললেন দুইজন সন্তান, দুইজন ছিল। ছোটটা ক্যান্সারে চলে যায়, 2018-তে ধরা পড়ে ক্যান্সার, 19 সালের 25শে নভেম্বর ওই পারে চলে যায়, আর এক ছেলে এখন।
এটা আসলে মানে এই বেদনার কথা তো বলে বোঝানো এটা সম্ভব আসলে না। আমার মনে হয় যে আল্লাহ পাক যেন সন্তান কোনো মাকে হারিয়েছেন ওই এরকম মাই কষ্ট জানে। না দেয়। আল্লাহ পাকে সব কষ্টই সহ্য হয়, কিন্তু এরকম কষ্টটা আল্লাহ যেন কোনো মাকে না দেয়, তা সেটাই। বিধাতাই ভালো জানেন। আমি চলি ঠিকই, হাসি খুশি করে চলি, কিন্তু আমার সব সময় আমার ছেলে আমার সাথেই থাকে, আমার অন্তরে থাকে, ওকে আমি লালন করি আমার মাঝে। আপনাকে আরো বেশি শক্ত করে দিয়েছে আপনার এই সন্তান হারার হ্যাঁ, শোকটা। আমি যে একদিন বললাম না যে আমি যদি 30 বারও হোঁচট খেয়ে পড়ে যাই, আমি 30 বার উঠে দাঁড়াতে পারবো। এটা মনে হয় এটার পেছনে আমার মনে হয় আমার ছেলেই কাজ করে, কারণ ওকে নিয়ে আমি 6টা মাস যে যুদ্ধ করেছি, এটা অনলি গড নোজ। কারণ 6টা মাস আমি ছিলাম অসহ্য স্পর্শা। ঢাকা মেডিকেলে আমি কেবিনে ছিলাম ওকে নিয়ে, ডক্টরদের সাথে প্রতিনিয়ত আমি আলোচনা করছি যে ওকে কি আমি বাইরে নিতে পারবো কি না। বলছেন না, ওকে নেওয়ার মতো এখন অবস্থা আসেনি, কেমোথেরাপিটা শেষ হোক তারপর নেবেন। লাস্ট মোমেন্টে 6 মাস যখন পার হয়ে গেল, আমি আর ওখানে খসরু স্যার ছিলেন ক্যান্সার ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওনাকে রিকোয়েস্ট করলাম যে আমি একটু আমার বাচ্চাটাকে ইন্ডিয়াতে নিতে চাই, আপনারা তো বলছেন ও ডে বাই ডে সুস্থ হচ্ছে, আমি একটু চেক আপে যাই। ওনারা পারমিশন দিচ্ছিলেন না। আমার খালা ছিলেন ডক্টর রাবেয়া বেগম, তখন খালার মারফতে ওনাকে বললাম। তো স্যার লাস্ট মোমেন্টে যখন পারমিশন দিলেন, আমি গেলাম। ওখানকার চেক আপেই ওখানকার ডক্টর বললেন যে আপনারা পারলে আজকেই ব্যাক করেন, নইলে আপনারা বিপদে পড়বেন, কারণ ওর ক্যান্সারটা ছড়াই গেছে। কিন্তু বাংলাদেশ আমাকে বলছে, ঢাকা মেডিকেল আমাকে বলছে যে ও ডে বাই ডে সুস্থ হচ্ছে, 5 বছর টাইম লাগবে, ও ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাকের আসলে সবার কাছে দোয়া চাই ও যেন ভালো থাকে। যেভাবে যা করেন। আর এখন আমার একটাই ছেলে। আপনার ছেলে তো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। হ্যাঁ, মাত্র ভর্তি সেই হলো। বিষয়ে একটু কথা বলবো যে তার মানে বয়স মোটামুটি 16 থেকে 21 এর মাঝামাঝি। 20, ওর এখন 20 চলতেছে। 20 বছর বয়স। সবচেয়ে নাজুক এবং সবচেয়ে আমি বলবো যে সেনসিটিভ বয়স হচ্ছে এই সময়টা, তাই না? ওদের কিভাবে আপনার ছেলেকে, আপনার থ্রুতে আসলে সবাই জানবে যে ওদের সাথে কিভাবে আপনি কমিউনিকেট করেন। ধরেন একটা কিছু চাইলো, হ্যাঁ, ছোট বাচ্চাকে না দেয়া যাবে না বলে দেয়া যায়, কিন্তু ওদেরকে কিন্তু লজিক দিয়ে এবং বুঝায় কথা বলা যায়, রক্ত গরম করা যাবে না এই বয়সের বাচ্চাদেরকে, বিকজ ওরা একদিক দিয়ে ওরা কিন্তু স্বাধীন হয়েও যাচ্ছে, যেহেতু ওরা ইউনিভার্সিটিতে যাচ্ছে। হ্যাঁ, ঢাকার বাইরে যাবে আপনার ছেলে, তার মানে তো স্বাধীনতা হাতে পেয়েই গেছে। আবার একদিক দিয়ে মা, আপনার তো তাকে বুঝানো ছাড়া আর কোনো উপায় নাই যে না, একটু ধৈর্য ধরেই থাকতে হবে, বললেই সবখানে চলে যাওয়া যাবে না, পরিস্থিতিকে বুঝতে হবে যে এখানে তুমি ইনভলভ হবা নাকি হবা না। তো এই বয়সের মায়েদের উদ্দেশ্যে আপনি কিভাবে বলবেন যে সন্তানদের কিভাবে ইউনিভার্সিটিতে গিয়ে কিভাবে নিজেকে পরিচালিত করা যায়? আমি যেহেতু নিজেই ভার্সিটিতে পড়েছি, আমার জীবন দিয়ে আমি মনে করব, আমার মানে নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আমার মনে হয় কোনো ব্যাপারে খুব বেশি প্রেশার ক্রিয়েট করাটা ঠিক হবে না। ইচ্ছার বিরুদ্ধে না করাই ভালো। কোনো কাজ কিন্তু ইচ্ছার বিরুদ্ধে ভালো হয় না। আর আমার ছেলের ব্যাপারে আমি বলবো একটু যে ও যখন ক্লাস 8-এ জেএসসিতে গোল্ডেন জিপিএ 5 পেলো, তো ওকে আমি, আমার ছেলে খুবই শান্ত স্বভাবের এবং 8-10টা ছেলের থেকে একটু আলাদা, একদম অন্যরকম। যেমন আমরা টিভিতে নাটক দেখি, সিনেমা দেখি, ও শুধু খেলা দেখবে, কোনো নাচ গান কবিতা এসবের মধ্যেও নাই, একটু নিজেকে লুকায় রাখে কেন যেন। আমার থেকে ও একটু ডিফারেন্ট। আমি সবার থেকে হইচই করে ঘুরে বেড়াতে পছন্দ করি, কিন্তু ও এগুলো খুব অপছন্দ করে, ভালো লাগে না। আমার বাসায় যখন ওর বন্ধুরা আসতো, আমার বড় বাবুর বন্ধুরা আসলে ছোট বাবুই গল্প করতো, আর ও বলতো মামনি দেখছো ভাইয়ার বন্ধুরা আসলো, ভাইয়া কথাই বলছে না, ও ল্যাপটপ নিয়ে ওর মতো গেম খেলছে। তো ও যখন জেএসসিতে ক্লাস 8-এ জেএসসিতে গোল্ডেন জিপিএ 5 পেলো, আমি তো খুবই খুশি। আমি ওকে বললাম, বাবু তুমি তো কখনো কিচ্ছু চাও না মামনির কাছে, কি চাও বলো? তো বলছে, মামনি তুমি তো সবসময় 50 টাকা দামের কোন আইসক্রিম খাওয়াও, এখন আমাকে একটা 100 টাকা দামের কোন আইসক্রিম খাওয়াবা। আমি হাসলাম যে এতটুকুই ওর চাওয়া। তো আর এখন যে ভার্সিটিতে যাচ্ছে, আমি শুধু এইটুকুই ওকে বলি যে বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব আসবে, তোমাকেই ডিসাইড করতে হবে কাকে তুমি অ্যাকসেপ্ট করবা, কাকে করবা না। সবাই কিন্তু ভালো হয়েই আসে, কিন্তু খারাপটা বুঝতে পারবে না সহজে। আর যে কথাটা বলতে ইচ্ছা করবে না, যে সাবজেক্টটা তোমার বলতে ইচ্ছা করবে না, বলবা একেবারেই সরাসরি বলে দিবা আমি এই টপিকটা নিয়ে কথা বলতে চাই না। তা
তাহলেই দেখবা সব সমস্যার সমাধান হয়ে এটা গেছে। একটা সত্যি কথা, হ্যাঁ ভালো কথা। আমি একটু জুমে আবার চলে যাব, আমি নাজিয়া আপুকে দেখতে পাচ্ছি। নাজিয়া আপু একটু আনমিউট করবেন। নাজিয়া আপু, আপনার সাথে আমি যেটা একটু ডিসকাস করতে চাই যে আমাদের সবাই মোটামুটি এখানে কম বেশি অনেকেরই সন্তান আছে, কারোর সন্তান হয়তো আবার ইউনিভার্সিটির এইজেরও, কারোর সন্তান ছোট কিংবা বড়। প্রশ্ন হচ্ছে সন্তানদেরকে সবারই ফ্রেন্ড থাকে, ছোট বাচ্চা যখন থাকে তাদেরকে আমরা বলে দেই না এই ফ্রেন্ডটাকে আমার ভাল লাগছে না, মানে হয়তো বেশি দুষ্টামি করছে, মিশবা না। কিন্তু যখন একটা টিনেজ কিংবা টিনেজারের থেকে বড় আর একটু, হ্যাঁ, ইউনিভার্সিটি লেভেলের সন্তানদেরকে আমরা কিন্তু বাধা দিতে পারি না যে এই ক্রাউডের সাথে মিশবা না, ওই ক্রাউডের সাথে মিশবা না। যতদূর করতে পারি আমাদের সন্তানদের জাস্ট বলতেই পারি যে ভালো মন্দ বিবেক আছে, বিবেকটা তোমাকে বুঝালাম, ভালো মন্দ বুঝালাম, এখন তোমার ডিসিশন, তুমি কি করবা, কোনটাতে সায় দিবা, কোনটাতে সাড়া দিবা না। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাদের সাথে কিভাবে কথা বলে, মাদের কিভাবে করে কথা বলবে, সেই বিষয়ে আপনার বক্তব্যটা আমাদের বলবেন নাজিয়া আপু। সম্প্রীতি আর স্টুডিওতে রুমা আপাকে দেখে ভালো লাগছে। Thank you. ওনার কথাগুলো শুনলাম, মাই হার্ট গোজ টু ইউ, আই টোটালি আন্ডারস্ট্যান্ড। এখন একটা হচ্ছে যে যেই দেশে যেই পরিবেশে থাকে, সেই পরিবেশে একজন মা তার সন্তানকে ওইভাবেই, যেই মা যেভাবে বড় হয়েছে সেই মা কিন্তু সেভাবেই তার ছেলে মেয়েকে অ্যাডভাইস দিবে। এইটা কিন্তু অনেক একটা, আমি বলবো, আশ্চর্যজনক ব্যাপার। যেই মা 4 গণ্ডির ভিতরে বড় হয় সে তার মেয়েকে কিন্তু পাখির মতো উড়তে দিতে ভয় পায়। হ্যাঁ, এই এই যে আমাদের মতো যারা বাংলাদেশে মানে শালীনতা বলবো না, কিছুটা তো রক্ষণশীল বাংলাদেশের সমাজে এখনো, সেই রক্ষণশীলতাটার গণ্ডির ভিতরে থেকে যেসব মায়েরা তার ছেলে মেয়েদের বড় করে, তাদের চিন্তা ভাবনাটাকে না একটু প্রসারিত এইভাবে করতে হবে যে আমি ছাড়া বা পরিবার ছাড়া একজন বাচ্চা যেন পাখির মতো উঠতে পারে। এই যে একটা পাখিও দেখবেন বাচ্চাটাকে কিন্তু তার খাঁচা, তার বাড়ি থেকে ধাক্কা দেয় যে ফ্লাই করো। হ্যাঁ, এটা তো আমরা দেখি, মানে প্রকৃতি এটা দেখায়, কিন্তু মানুষ কিন্তু এটা খুবই ভয় পায় এই ধাক্কাটা দিতে। বিদেশে এখানকার যারা আমরা দেখি তারা তো 18-র আগেই ছেলে মেয়েদেরকে এই যে বিভিন্ন জায়গায় যে কাজ করতে দেয়া। একটা বাংলাদেশের একটা সমাজ আছে, মানে এক শ্রেণীর সমাজ না, এক শ্রেণীর মানুষ আছে, তারা তাদের বাচ্চাদেরকে এই যে গ্রীষ্মকালীন ছুটির সময়ে বড় বড় দেশে বেড়াতে নিয়ে যাচ্ছে ঠিকই, ধরেন আবার বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ওনারা কিন্তু ওই বাচ্চাদেরকে দোকানে কাজ করতে দিচ্ছে না, শপিং মলে কাজ করতে দিচ্ছে না। এটা কিন্তু দেয়া খুব দরকার, এটা খুব দরকার। ওখান থেকেই বাচ্চারা শিখবে মানুষের সাথে কিভাবে ডিল করতে হয়, যেটা আমি এই দেশে সেটা মিস করে গেছি, ওই পোর্শনটা। ওরা না তখন বুঝে যায় এই মানুষটা এরকম, ওদেরকে শিখাতে হয় না, ওরা নিজেরাই শিখে যায়। নেক্সট জেনারেশন ওদের প্যারেন্টসদের থেকে অনেক বেশি আগানো থাকে চিন্তা ভাবনায়। ওরা ওদের প্যারেন্টসদেরকে বোঝায় না, মা বাবা ওর মানুষটা এভাবে বলছে না, কারণ ওর লাইফ এক্সপেরিয়েন্স আছে। ইন্টার্নশিপ বলে একটা কথা আছে, সামার স্কুলে যারা যায়, আমাদের অফিসে ওরা ইন্টার্নশিপ করতে আসে, হাই স্কুলের ছেলেমেয়েরা আসে, কলেজ থেকে আসে, এবং শ্যাডো করে ছোটবেলায় বাবা মার অফিসে। বাবা মাকে শ্যাডো করে না, তার কলিগদেরকে শ্যাডো করে, বাবা মাকে তো ঘরেই শ্যাডো করছে। এগুলো কিন্তু খুব দরকার, বিভিন্ন সেক্টরে বাচ্চাদেরকে এগিয়ে দেওয়া, পুশ করা। যে বাচ্চা বরং বেশি শাই, কেন শাই তাকে বিভিন্ন ভাবে বুঝতে দেয়া যে ও কেন এই কাজটা করছে, সে কি কিছু মিস করছে, সে কি তার সিবলিংস কে মিস করছে। এটা কিন্তু আমরা ওর জায়গায় নিজেকে রেখে চিন্তা করি না। হ্যাঁ, আমি অনেক বড় বড় কথা বলে ফেললাম, আমি জানি সব গুড প্যারেন্টিং ইজ ভেরি হার্ড, অনেক হার্ড, গুড প্যারেন্টিং, কিন্তু কিছু কিছু জায়গা আমরা এভাবেও চিন্তা করতে পারি, আমার কাছে এটা মনে হয়।
না, ধন্যবাদ নাজি আপু। আপনি একটা দৃষ্টিকোণ থেকে যেটা বলেছেন সেটাও অবশ্যই ঠিক কথা। আমরা আরও দৃষ্টিকোণ থেকেও আসলে জানতে চাই এই যে স্টুডেন্টদের সাথেও কিভাবে মারা তাদের বাচ্চাদেরকে হ্যান্ডেল করছেন এবং পরিচালিত করছেন। আমরা একটা ছোট্ট ব্রেকের আসলে বিরতির সময় এসেছে, আমরা বিরতি নিয়ে এখনই ফিরছি। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে সাজি আপু আছেন। আমরা বিরতি থেকে এসে আমরা সাজি আপু আপনার কাছে আসবো। দর্শক কোথাও যাবেন না, একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা এখনই আসছি। দর্শক, চলছে আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা, কাঁধে কাঁধ মিলিয়ে, এবং আমরা আপনাদের সাথে সরাসরি কথা বলতে চাচ্ছি এবং আমাদের অনেক পছন্দের আপুরাও জয়েন করেছেন। আপনারাও সরাসরি যুক্ত হয়ে যান স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আমি চলে যাব আমাদের জুমের আপুর কাছে, আমি একটু সাজি আপুর কাছে যাব। সাজি আপু একটু আনমিউট করবেন। আমরা আমাদের সন্তানদের কথা বলছিলাম, স্পেশালি যারা ইয়াং জেনারেশন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ধৈর্যটা কম থাকে। হ্যাঁ, আমরা তাদেরকে কিছু একটা হয়তো আমরা কিছু একটা করব, আমাদের ভিতর যেই ধৈর্য এবং সমঝোতাটা থাকে, ওদের ভিতর এক্সাইটমেন্টটা অনেক বেশি থাকে। সো এক্সাইটমেন্টে যখন কোনো ভালো কাজ করতে যায় সেটাও অনেক তাড়াহুড়া করে ফেলে। আবার কোনো কিছু যদি অপ্রাসঙ্গিক কিছু হয়ে থাকে তখন ওরা রক্ত গরম করে ফেলে, হ্যাঁ, রেগে যায়, সহজেই খুশি হয়ে যায়, সহজেই রেগে যায়, সেটা আমি বলবো। তো ওদের ভিতর যে ধৈর্য শক্তিটা আনা, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কিভাবে করে কথা বলবেন, কি বলবেন তাদের উদ্দেশ্যে, সেটা একটু জানতে চাচ্ছি সাজি আপু। শুভ সন্ধ্যা আপু। রুমা স্টুডিওতে আছে, ভীষণ সুন্দর লাগছে। ও হচ্ছে আমার ভালো বন্ধু, এটা হচ্ছে নেক্সাস লেডিস ক্লাব থেকে কুড়িয়ে পাওয়া। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। আমরা একসঙ্গে কাঁধ মিলিয়ে কিন্তু অনেক চলি, এটাও একটা বিশাল পাওয়া লেডিস ক্লাব থেকে। আর আপু, বাচ্চাদের ক্ষেত্রে বলবো, এখনকার বাচ্চাদের তো তেমন কিছু বলা যায় না। আমাদের সময় একটু বলি, আমার মা মারলে নড়লো মারতো, এই নড়লি কেন, এটার জন্য আমাকে মারতো। তারপর আমরা ভাই বোনে মার ঝগড়াঝাটি করতাম, কে করছে সেটা না জিজ্ঞেস করে সবগুলির একসঙ্গে মারতো। সেটা এখন মনে করি যে ওটা খুব ভালোই ছিল। এখন তো আমরা বাচ্চাদেরকে একটু, আমার মনে হয় না আমি কখনো মারছি। একটু উচ্চ স্বরেও কথা বলা যায় না, ওদের সে ধৈর্য নাই। আমি সেক্ষেত্রে আমার বড় ছেলে এবার কলেজে গেল, ফার্স্ট ইয়ারে মাত্র ভর্তি করালাম, এখনো ক্লাস করে না। এখন অব্দি সব কথা শুনে আল্লাহর রহমতে ধৈর্য আছে। আমি ওকে ওভাবেই তৈরি করছি। যেহেতু বাচ্চাদের ঘর সবকিছু আমি দেখি, ওর বাবা জাস্ট অফিস করে আর সব দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে। ওভাবে আমি বাচ্চাদের তৈরি করছি, ওদের দেখাশোনা, কোচিং এ নেওয়া, স্কুলে আনা নেওয়া। এখন তো কলেজে মাত্র উঠলো, এখন ওই কলেজে ওঠার জন্য আমার একটু টেনশন হচ্ছে। একটু দূরে দিয়েছি ক্যান্টনমেন্ট এরিয়ায়, কিন্তু এখনো তো ক্লাস শুরু হয় না। ওটা চিন্তা করছি যে এখন তো আমাকে ছেড়ে দিতে হবে, এখন তো আর ওকে ধরে রাখা যাবে না। ও আমাকে জিজ্ঞেস করে, মা তুমিও কি আমার সাথে কলেজে যাবা? সে এখনো টেনশন করে। কিন্তু এখন ওই যে বুঝিয়ে শুনিয়ে পারিপার্শ্বিক অবস্থান, তারপরে যে একটু বড় হচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বন্ধুরা আসবে, ভালো মন্দ কিভাবে নিবে, কতটুকু নিবে, ওই টেনশন আমি করতেছি। তবে মনে হচ্ছে বুঝাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালোই হবে। কিন্তু বাচ্চাদের আমাদের যে ধৈর্য, যে শক্তি, আমরা অনেক কিছু বুঝো আপনার মানে মেনে নিতে পারে, আমাদের এখনকার বাচ্চারা সেটা মেনে নিতে পারে না। ওদের আসলে হুটহাট করে মাথা গরম হয়ে যায়, কি করবে না করবে। আমাদের সাথে যদি বাবা মার সাথে ডিসকাস করে, বাচ্চারা কখনোই এলোমেলো হবে না। বাচ্চাদের সাথে ওভাবেই তৈরি করতে হবে যে বন্ধুত্ব। এখন অব্দি আমার দুইটা ছেলে আপু, একটা তো কলেজে উঠলো মাত্র, আরেকটা ক্লাস 8-এ। এটা এখন বোঝাচ্ছে, ও বলে কি শুধু আমাদেরকে সারা এগুলি বলো, তো বলতে তো হবে। আর যেহেতু এখন বড় হচ্ছে, এখন ভালো মন্দটা বোঝার সময় ওদের হয় না, কিন্তু আমরা পরিবার থেকে ওদেরকে তৈরি করে দিচ্ছি। পরিবার যদি সাথে থাকে, আমার মনে হয় না কোনো বাচ্চা মানে একটু মানে অধৈর্য হবে, অন্য মানুষ হবে। পরিবার হচ্ছে সবার উদ্যান। আমি বলি বন্ধু বান্ধব থাকবে, আমার এখনো বন্ধু বান্ধব আছে, আমিও এখন অনেক ঘোরাঘুরি করি, কিন্তু সবকিছু পরিবারের সাথে শেয়ার করতে হবে। শেয়ার করলে লাইফটাও সুন্দর হবে, তুমি ভালো বন্ধুও পাবা, ক্যারিয়ারটাও তোমার আর কোনো কষ্ট হবে না। কিন্তু এখন অতি আল্লাহর রহমতে ভালো, পরবর্তীতে জানি না, সবাই দোয়া করতে জানে এইভাবে।
আমরাও চাই অনেক আমাদের সুন্দরভাবে আপনি আসলে বড় করছেন, মাশাআল্লাহ। ধন্যবাদ সাজিয়া আপু, আপনাকে আরো অনেক বেশি শুভকামনা। আমাদের সুদূর কলকাতা থেকে দেখতে পাচ্ছি আমাদের আপু সুপর্ণা চক্রবর্তী, উনি জয়েন করেছেন। ধন্যবাদ জয়েন করার জন্য। একটু আনমিউট করবেন। আমরা কথা বলছিলাম সাজিয়া আপুর কথার রেশ ধরেই আমি একটু বলবো যে উনি বলছিলেন যে হ্যাঁ, এই টিনেজ, এই ইয়াং জেনারেশন, ওদের ধৈর্যটা একটু কমই হয়। তাদের সাথে আসলে পরিবার থেকে অনেক বেশি কথা বলতে হবে। হ্যাঁ, যত বেশি কথা বলবো তত বেশি তাদেরকে আমরা কথার ছলে একটু বুঝাতেও পারবো, আবার একটু ধৈর্যশীলও করতে পারবো। তো কথাটাই কিভাবে অনেক সময় হয় যে গ্যাপ হয়ে যায়। জানছি আমার ছেলে আমার সাথেই আছে, কিন্তু আসলে কোন সময় যে একটা ডিস্টেন্স হয়ে গেছে এটা অনেক সময় মা বাবারা বুঝে উঠতে পারে না। তো সেক্ষেত্রে আপনি আপনার মতবাদটা আমরা একটু জানতে চাচ্ছি, সুপর্ণা আপু। গুড ইভিনিং সকলকে, অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। নেক্সাস লেডিস ক্লাবটা আমার কাছে একদম আমার নিজের প্রাণের একটা জায়গা। তা এই যে ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, এটা আমাদের প্রত্যেকের জীবনে খুব দরকার, কারণ অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা হচ্ছে ঝড়ঝঞ্ঝার কাল। এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা শুরু থেকে সে যদি বাবা মাকে বন্ধু করে নিতে পারে, কারণ এখন হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, এখন জয়েন্ট ফ্যামিলি খুব কমে যাচ্ছে আস্তে আস্তে। জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কিন্তু বাচ্চা অনেক বেশি ব্রড মাইন্ডেড হয়, বাট এখন যেহেতু ম্যাক্সিমামটা নিউক্লিয়ার ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলিতে বাবা মাকে কিন্তু বাচ্চার সঙ্গে বন্ধুত্ব করে নিতে হবে। সেই বন্ধুত্বটা শুরু করতেই হবে অ্যাডোলেসেন্টের শুরু থেকে। তাকে সমস্ত কিছুর ক্ষেত্রে, নট অনলি ইন এডুকেশন, তাকে সেক্স এডুকেশন হোক, ফিজিক্যাল এডুকেশন হোক, তার যে পরিবর্তন আসবে জীবনে সেই সম্বন্ধে এডুকেশন হোক, ইচ অ্যান্ড এভরিথিং তাকে কিন্তু একদম বন্ধুর ভাবে শেখাতে হবে, বন্ধুভাবে বলতে হবে। তবেই কিন্তু সে আপনার কাছে অকপট হবে। আর অকপট হলেই তবেই কিন্তু আগামী দিনে বাচ্চা যখন সে বাচ্চা বয়সটাকে ক্রস করে তরুণ বয়সে পৌঁছবে, অটোমেটিক্যালি কিন্তু সে তখন নিজের ডিসিশনটা নিজে নিতে শিখবে। সেই জায়গাটায় নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু বাবা মা এবং পরিবারের। এবার যারা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে সেখানে বাবা মার দায়িত্ব, কারণ এখন সবাই ম্যাক্সিমাম বাবা মা কাজ করেন, বেরিয়ে যান, বাট তারপরেও যেটুকু সময় থাকে সেটুকু সন্তানকে দেওয়া উচিত। সেটুকু সময় না দিলে কিন্তু সন্তান বাবা মার সঙ্গে শেয়ার করবে না কিছু। সত্যি কথা, খুব সুন্দর, খুব আমার যেটা মনে হয়, এবং আমার ছেলে অলরেডি 25 ইয়ার্স এজ, সে বাইরে পড়াশোনা করে, সে কিন্তু আমাদের কাছে সবকিছু শেয়ার করে, বাট প্রত্যেকের একটা পার্সোনাল লাইফ তো থাকে। সবসময় দেখা যায় হয়তো সেই কিছুটা প্রাইভেট কথা হয়তো আমরাও বলি না সবকিছু সবসময়, এবং হয়তো সেই জায়গাটা, বাট পার্টিকুলারলি টোটালটা আমাদের কাছে ডিসক্লোজ থাকে, বা সে হয়তো আমাদের সাথে বসে গল্প করছে, বন্ধুর মতো আলোচনা হচ্ছে। এটাকে করতে হবে আমাদের প্রত্যেককে, সমাজকেও করতে হবে, পরিবারকেও করতে হবে, তবেই কিন্তু আমরা এগোতে পারবো। না হলে ওই ছেলে মানে তাকে এটা বলা যাবে না, মেয়ে মানে তাকে এটা বলা যাবে না, এটা করলে কিন্তু আমরা নিজেদের পরিবারের পায়ে বেরি নিজেরাই দিয়ে রাখবো। অবশ্যই খুব সুন্দর কথা বলেছেন সুপর্ণা আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে আরেকজনকে দেখতে পাচ্ছেন, অরুণিমা আপু, আমাদের আজকে যে গেস্ট, রুমা আপু ওনারই গেস্ট, ওনার ফ্রেন্ড। হ্যাঁ, তো অরুণিমা আপু আপনি একটু আনমিউট করবেন। আপনার অনেক ধন্যবাদ আমাদের আজকে জয়েন করার জন্য। আমরা কথা বলছিলাম, অরুণিমা আপু আপনার কাছ থেকেও আমি জানতে চাচ্ছি যে এই যে সন্তানদেরকে ধৈর্যশীল কিভাবে করা যায় এবং কিভাবে করে সবসময় কমিউনিকেশনটা সচল রাখা যায়, হ্যাঁ, এই ব্যাপারে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। সবাইকে শুভেচ্ছা। রুমা, তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমি ছোটবেলা থেকেই আমার বাচ্চাদেরকে এমন ভাবে তৈরি করেছি, আমার এক ছেলে এক মেয়ে, মেয়ের বিয়ে হয়েছে আর ছেলে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে। তো বাচ্চাদের সাথে ছোটবেলা থেকেই আমি জব করি, তারপরেও ওদেরকে সময় দেই, ওদেরকে যতটুকু সময় দেওয়া দরকার আমি ঠিক ততটুকুই দেই, এবং সব সময় ওদের টেক কেয়ার করি। তো ওদের সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তো ওরা দেখা যাচ্ছে স্কুলে যেত, যখন কলেজে যেত, সমস্ত কিছু আমার কাছে শেয়ার করতো। মেয়েও বলতো, মেয়েও এখনো পর্যন্ত বলে, ছেলেও বলে। হ্যাঁ, তো ওদের পড়াশোনা থেকে শুরু করে আপনার বন্ধুদের সাথে কথা বলা থেকে সবকিছুই আমার সঙ্গে শেয়ার করতো। তো ওদেরকে আমি স্বাধীনতা দিয়েছি, অবশ্যই দিয়েছি। আমি বলেছি যে ভালো কোনটা মন্দ কোনটা তুমি নিজে থেকে বোঝার চেষ্টা করো। মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে যে আম্মু আমি ওর সাথে কি মিশবো, আমি বলছি তুমি বোঝার চেষ্টা করো কোনটা ভালো কোনটা মন্দ, তবে কাউকে খারাপ লাগলে কখনো বলা যাবে না খারাপ।
তাকে জয় করে নিতে হবে তোমাকে। হ্যাঁ, ভালো মন্দ নিজে থেকে এখন তুমি বড় হচ্ছ, তোমাকে সবকিছু শিখতে হবে, সবকিছুই জানতে হবে। তা আমি বিশ্বাস করি যে বাবা মায়ের সাথে যদি বাচ্চাদের একটা ফ্রেন্ডলি রিলেশন থাকে, তাহলে সেই বাচ্চা কখনোই বিপথে যেতে পারে না। থ্যাংক ইউ সো মাচ অরুণিমা আপু, আপনার কথাটাই সুন্দর যোগাযোগ রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার কথাটাই কিন্তু আসলে মানে প্রকৃত ফলন। এই যে আমরা আজকে বলছি কাঁধে কাঁধ মিলিয়ে, এখানে কিন্তু অরুণিমা আপুর কথাটাই কিন্তু এখানে প্রকাশ পায় যে কাউকে যদি ভালো নাও লাগে কিন্তু তাকে মুখে বলা যাবে না ভালো লাগছে না, তার সাথে কিন্তু আমরা কাঁধে কাঁধ মিলিয়েই নিচ্ছি। হ্যাঁ, হয়তো কোন জিনিসটা ভালো লাগছে না বলছি এই জিনিসটা বলো না কিংবা অ্যাভয়েড করছি, কিন্তু কাঁধে কাঁধ মিলিয়েই কিন্তু আমাদের চলতে হবে। আমি একটু তরু আপুর কাছে চলে যাব, এই বিষয়ে একটু আনমিউট করবেন তরু আপু। যে এই যে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দেওয়াটা, যে যত বড় হবে তত বেশি ব্লেন্ড হতে হবে। হ্যাঁ, যখন আমরা দেখব যে কুপ্রবৃত্তি কিংবা খারাপ সঙ্গ, হ্যাঁ অসৎ সঙ্গটাকে ওভাবে করে তো বলা যাবে না, কিন্তু কিভাবে করে ব্লেন্ড হবে, কাঁধে কাঁধ মিলিয়ে নিজেকে সঠিক পথে পরিচালনা করা, উত্তেজিত না হওয়া, সেক্ষেত্রে আপনি কি বলবেন তরু আপু? আপু ধন্যবাদ আপু, শুভ সন্ধ্যা এবং স্টুডিও আপুকে শুভেচ্ছা। আসলে আপু এত সুন্দর একটা টপিক বাচ্চাদের নিয়ে যেহেতু, সেটা সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে সন্তানদের সাথে বাবা মায়ের একটা ভালো বন্ডিং থাকতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা কথা আপু, আমরা মনে করি ছেলেমেয়েরা বড় হয়ে গেল আমরা তাদেরকে ছেড়ে দিই যে ওরা এখন নিজেকেই করুক, না, বাবা মা কিন্তু সারা জীবনই কিন্তু বাচ্চাদেরকে একটা ছায়ার মতো কিন্তু তাদেরকে একটা সাপোর্ট দেবে। আরেকটা কথা আপু, আমরা সবসময় এটা আমরা জানি যে অসৎ সঙ্গে সর্বনাশ আর সৎসঙ্গে স্বর্গবাস। তো এই ব্যাপারটা আমি ছোটকাল থেকে আমি আমার দুটো বাচ্চা আমি দেখেছি। যেমন আমার ছেলেটাকে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত কিন্তু আমি ঢাকা রেসিডেন্সিয়ালে পড়তো, আমি নিয়ে যেতাম। তো ম্যাডামরা বলতো আপা আপনি কি এখনো নিয়ে আসবেন? আসলে কেন জানি আমি ওর হাতটা ছাড়িনি। এখন সে এতদিন এবং গাইবান্ধা সে আসলে বাসায় আসলে সে ঘর থেকে বেরোতো না। তো এটা একদিক থেকে আমি বলবো যে খুব যে একটা ভালো সেটাও না, কারণ বাচ্চাদেরকেও কিন্তু মেলতে দিতে হবে। যেমন এখন সে দেশের বাইরে গেছে, লন্ডনে পড়াশোনা করতে গেছে। এখন সে বলে আম্মু তুমি আমাকে একটু ছেড়ে দিলে পারতে। এখন সে হলো নিজে কাজ করছে, নিজে রান্না করে খাচ্ছে। আমি এখন বলছি তুমি কন্ট্যাক্টটা বাড়াও, সঙ্গটা বাড়াও। তবে একটা কথা মনে রাখবা, তুমি তো বুঝবা যে কোনটা ভালো কোনটা মন্দ। আমি একটা বলবো যে আপনারা হয়তো বলবেন যে খুব ছোটকাল থেকে এতটা মানে টাইট করে রাখাটা বা চেপে রাখাটা ভালো না। তারপরেও আমি বলবো যে ছোটকালে কিন্তু আমরা বাবা মারা যদি তাদেরকে খুব ভালো সমর্থন, আমি কিন্তু চাকরি করি, আমার হাজবেন্ড লয়ার, আমরা অনেক ব্যস্ত, আমার শ্বশুর শাশুড়িও টিচার ছিলেন, লয়ার ছিলেন। তা আমাদের বাসার মধ্যে সব কাজের লোকদের কাছে থাকতো, কিন্তু আমার শাশুড়ি যেমন সচেতন ছিল আমরা সচেতন ছিলাম। তো সেই ক্ষেত্রে আমি মনে করবো এখনো আমাদের বাচ্চারা এত বড় হয়ে গেছে, এখনো যা কিছু করে জিজ্ঞাসা করে। হ্যাঁ, ওদের একটা ব্যক্তিগত লাইফ আছে, আমি সেখানে ঢুকবো না, তারাও তাদের মতো করে চলুক। কিন্তু আপু আমি মনে করি বাচ্চাদের সাথে সম্পর্ক যেমন ভালো রাখতে হবে, তাদের কথাগুলো বুঝতে হবে, তাদেরকেও সুযোগ দিতে হবে। তাহলে আমি মনে করবো যে আজকে যে আমাদের যে পৃথিবীতে যে মানে সব ক্ষেত্রে আমাদের বাংলাদেশ বলেন যেখানে বলেন আর যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, আমার মনে হয় আমরা যদি হাল যদি একেবারে ছেড়ে না দিই তাহলে অনেক ভালো হবে, এটা আমার বিশ্বাস। সমর্থন থাকতে হবে। একদম ঠিক কথা বলেছেন, ধন্যবাদ তরু আপু। তরু আপু কোথাও যাবেন না, অনেকদিন আপনার গান শুনিনি, আজকে আমরা একটু মন আরো ভালো করতে চাই আপনার গান শুনে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতি থেকে এসে আপনার গান কিন্তু আমরা শুনবো আজকে। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এখনই ফিরছি, কোথাও যাবেন না।
দর্শক সবাইকে আরও একবার আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আজকে আমরা কথা বলছি কাঁধে কাঁধ মিলিয়ে, এবং আপনারাও সরাসরি সংযুক্ত হয়ে যান স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে। আমরা আজকে আপনাদের সাথে আরও বেশি বেশি করে কথা বলতে চাচ্ছি। দেখতেই পাচ্ছেন জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে আমাদের অনেক আপুরা জয়েন করেছেন, আমরা তাদের সাথে কথা বলছি এবং জানছি। তবে আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন, আমাদের আপু রুমা আপু। রুমা আপু, আপনার সাথে কথা বলছিলাম আপনার স্টুডেন্ট লাইফ নিয়ে। আপনি তো হলে থেকেছেন, হ্যাঁ, তো হলে সিট পাওয়াটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। সিট পাওয়ার পর হলে থাকার যে অভিজ্ঞতা, হ্যাঁ, সেটা একটা অন্য রকমের স্বাধীনতা। প্রথম জীবনে যখন ইউনিভার্সিটিতে আসেন, পরিবার ছেড়ে প্রথম আসা ইউনিভার্সিটিতে, এবং তারপর স্বাধীনভাবে হলে থাকাটা, তো কিভাবে আপনি হলে সিট পেয়েছেন এবং তারপর থেকেছেন, আপনার অভিজ্ঞতাটা আমাদের বলেন। হলে আমি খুব লাকি ছিলাম যে আমি ফার্স্ট ইয়ারেই সিট পেয়ে গেছি। এটা ছিল আমার এক বন্ধুর সুবাদে। আমার বন্ধুর খালা ছিলেন তখন হল সুপার, তো ওই বন্ধুর রেফারেন্সে এসে খালার সাথে যখন যোগাযোগ করি। তো মোটামুটি কি একটা রেফারেন্স লাগে হলে সিট পাওয়ার জন্য আপনার মনে হয়? রেফারেন্স মানে কি, তখন তো পলিটিক্যাল মেয়েরা যারা পলিটিক্সে ইনভলভ ছিল তারা তো সবার আগে সিট পেত। আমি তো কোনো ইনভলভ ছিলাম না, যার জন্য আমি ফ্রেন্ডের মাধ্যমে আসছি। আমার দেশের বাড়িতে আমার যে ফ্রেন্ড ছিল অভি, ওর খালা ছিলেন তখন ওখানে হল সুপার। তো ও বলছে যে আমি বলে দিব আন্টিকে, তোর কোনো অসুবিধা হবে না। তো এসে যখন দিলাম তখন আন্টি আমাকে অনেক জেরা করেছিলেন। আন্টি মানে ওই মানে আমাদের ম্যাডাম ছিলেন আমার বন্ধুর খালা, তো আমি আন্টি করেই ডাকতাম। উনি কি হলের সুপারভাইজার? হলের সুপার ছিলেন, হল সুপার ছিলেন। তো তখন উনি আমাকে অনেক জেরা করতেন, অভির সাথে তোমার কেমন সম্পর্ক, কি ধরনের রিলেশন, মানে উনি অনেক কোশ্চেন করার পর আমি বললাম না, ও শুধুই আমার খুব ভালো একজন বন্ধু এবং আমার খালা শ্বশুর বাড়ির দিকের একজন আত্মীয়। সব শুনে টুনে আমি রামপুরায় থাকতাম আমার কাজিনের বাসায়। উনি একটা ডেট দিয়ে বললেন যে এই তারিখে এসে তুমি ফর্ম ফিল আপ করো আর লোকাল গার্ডিয়ানকে সাথে নিয়ে এসো। পরে সেই সুবাদে এসে এই যে অরুণিমাকে পেলাম, সুপ্রিয়া নামের একটা ফ্রেন্ড আছে আমার, ওকে পেলাম। ও ছিল জিওগ্রাফিতে অরুণিমা, আর সুপ্রিয়া ছিল ইংলিশে। তো আমাদের খুব ইচ্ছা ছিল আমরা তিনজন একসাথেই থাকবো এক রুমে, তো ওটা হয়ে ওঠেনি। আমি লাকিলি পেয়ে গেছি সিঙ্গেল রুমটা। সিঙ্গেল রুমে আমি আর সুপ্রিয়া ছিলাম, আর অরুণিমা আমাদের পাশেই ছিল দোতলায়, কিন্তু আমরা সারাক্ষণ তিনজন একসাথে থাকতাম। আমার বাবা একসময় অসুস্থ ছিলেন হাসপাতালে, তো ওই সরাদিতে। তো ডক্টররা, আমি একটাই মেয়ে, আব্বাকে জিজ্ঞেস করছে যে আপনার কটা মেয়ে? তো বলে আমার তিনটাই মেয়ে। আমরা তিনজনই ছিলাম। পেটে একটা গরম শেক দিতে হবে, ওই সময় কোনো ওয়ে ছিল না, শেকটা দিব কিভাবে? অরুণিমা নিজেই অসুস্থ, সে দূরে একটা হোটেলে ও কাপড় গরম করে ওর ওড়নার নিচে নিয়ে দৌড়ায় এসে আব্বার পেটে শেক দিত। অরুণিমা, সুপ্রিয়া আর আমরা তিনজনই যে এত সেবাটা করতাম, মানে ওই কাঁধে কাঁধ মিলিয়ে যে আজকের টপিকটা, সেটা আমার মনে হয় ওই দিনটা মনে করলে আমার মনে হয় একেবারে মিশে যায়। এরকম ফ্রেন্ড পাওয়া খুব মুশকিল। ও সুপ্রিয়ার কথা বলবো, সুপ্রিয়া সারা রাত বসে থাকতো আব্বার মাথার পাশে। আমি হয়তো একটু ঝিমোচ্ছি বলে তো অরুণিমা তুমি ঘুমাও, আমরা আছি। মানে এরকম ফ্রেন্ড পাওয়া আসলে লাকিলি। অবশ্যই। আর হলের লাইফটা আমার খুবই খুবই আনন্দে গেছে। আমার এই এখন মাঝে মাঝে মনে হয় এত বেশি আনন্দে ছিলাম, সব কষ্টগুলো আমার মাঝে এখন এসে পড়ে গেছে। না, ইনশাল্লাহ অবশ্যই আপনার জীবন অনেক সুন্দর এবং সুন্দর হোক, এটা আমাদের একটা কামনা। আমি একটু আমাদের আপুদের কাছে চলে যাব। আগে আমি একটু তরু আপুকে আরেকবার একটু যাবো। তরু আপু, আপনার একটু গান শুনবো, তারপর আমি আমাদের অন্য আপুদের কাছে যাব। তরু আপু, একটু আনমিউট করে আমাদেরকে গান শোনাবেন একটু। আপু না, আচ্ছা নামাজের সময়, ঠিক আছে, আমরা নামাজের পরে তাহলে আপনার গান শুনবো। আমি ততক্ষণ একটু শাহিদা আপুর কাছে চলে যেতে পারি। শাহিদা আপু, একটু আনমিউট করবেন। শাহিদা আপু, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা আমাদের সন্তানদের নিয়ে এবং আমাদেরও স্টুডেন্ট লাইফে নিয়ে সময়ের স্মৃতিচারণও করছি। শাহিদা আপু, একটু আনমিউট করবেন, শুনতে পাচ্ছেন? শাহিদা সীমা আপু, জি শাহিদা আপু একটু, হ্যাঁ শাহিদা আপু, আমি আপনার কাছে যেটা প্রশ্ন করব সেটা হচ্ছে এই যে ইউনিভার্সিটির আমাদের যে সন্তানরা আছেন, হ্যাঁ, তো
কতখানি ইম্পর্টেন্ট আমরা তাদের সাথে। অনেক সময় হয় কি তারা কিছু চেলো, হ্যাঁ তারা কিছু চাইলো, অনেক সময় দেখা যায় যে আমরা তাদেরকে সেটা দিতে পারছি না, কিংবা জীবনে শুধু স্টুডেন্ট না, আমাদের জীবনে চলার পথে আমরা কখনো কখনো কিছু চাই সেটা হয়তো পাচ্ছি না, হ্যাঁ, কিন্তু তার মানে এই না যে আমরা প্রতিবাদ করব। অনেক সময় যেটা হয় যে কথা দিয়ে কনভিন্স করার চেষ্টা করি, কিংবা এক স্টেপ আমি নেমে আসলাম, আরেক স্টেপ অপরপক্ষ নেমে এসে আমরা একটু সমঝোতা করলাম। তো এই যে সমঝোতা, ব্যালেন্সিং মাইন্ডটা, এই মাইন্ডটাকে আপনি কিভাবে করে নিজের জীবনে আরোপ করেন শাহিদ আপু? শুভ সন্ধ্যা সবাইকে। রুমান, তোমাকে শুভ সন্ধ্যা রুমান, অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আমি বলবো আপনার যেটা সত্যি কথা, ছাত্র সমাজ আর আমাদের যে বাসার পরিবেশ, এর মধ্যে সম্পূর্ণ একটা ডিফারেন্ট কাজ করে। বাসার সন্তানরা যখন যেটা চায় সেটা কিন্তু আমরা দিই না, এটা কিন্তু ওরা ওই পরিবেশেই গড়ে ওঠে। আমাদের থাকা সত্ত্বেও আমরা দিই না, কারণ এক কথায় সবকিছু পেয়ে গেলে সন্তানরা কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তো সেটা কিন্তু ওরা কিন্তু ওভাবেই গড়ে ওঠে। ওরা কিন্তু সেটা কিন্তু নিজেদের মধ্যে ধারণা করে যে আসলে এটা ঠিক কি ঠিক না। কিন্তু স্কুল কলেজের ব্যাপার বা ইউনিভার্সিটির ব্যাপারগুলো আমি সম্পূর্ণ ভিন্ন বলবো। এই যে আজকে যে অবস্থা, আমি সেটা বলবো। আমাদের সময় যেগুলি ছিল, আমাদের সময় যে ছাত্র আন্দোলন ছিল না, বা আমরা কিছুর জন্য ঝাঁপিয়ে পড়ি নাই তা না, সেগুলি হয়েছে। সেগুলি কিন্তু আপনার পরিস্থিতি বুঝে হয়ে যায়। এগুলি পারিবারিক শিক্ষার থেকেও বেশি, ওদের তখন রক্তটা বেশি গরম থাকে। এই জিনিসটা আমরাও পার করে এসেছি। তখন কোনো কিছু ধরেন আমরা যে আমাদের ছাত্রদের সাথে কিন্তু আমরা বাবা মারাও একাত্মতা পোষণ করি সবসময়। লিগেল একটা অবশ্যই যদি তাদের একটা লিগেল আপনার ইয়ে তৈরি হয়, মানে সাবজেক্ট থাকে, যে একটা প্রতিবাদ থাকে, অবশ্যই তাদেরকে আমরা সাপোর্ট করি এবং করা উচিত সেখানে। আজকে আমাদের সবকিছু তো রাজনৈতিক ইস্যু না, এখানে আমাদের সবকিছু উঠতে হলে আমার দেশ, আমাদের সন্তান। তো আমাদের সন্তানরা, আমি মনে করি যে ওরা কখনো আপনার অন্ধভাবে বা ডিসকোয়ালিফাইড হয়ে কোনো কিছু করে না। ওরা সাধারণত যেটা ওদের কনসেপ্ট আর কি, যে যেভাবে নিজের মাথায় জিনিসটাকে মানে ঢুকায় নেয়, ওর কনসেপ্ট থেকে বা ওর কমফোর্ট জোন থেকে সে তার প্রতিবাদটা শুরু করে। ঠিক আছে, ওদেরকে কিন্তু আমরা বাসায় এই ধরনের কোনো শিক্ষা দেই না যে তুমি ইউনিভার্সিটিতে যে এগুলো করো বা সেগুলো করো। অবশ্যই আমরা বাসা থেকে কখনোই শিক্ষা দেই না। তবে আমি বলবো যে তারা তো আমাদেরই সন্তান, আমরা তাদের মায়ের মতোই না। তো আমরা তাদেরকে মানে কতখানি আমাদের সাথে কমিউনিকেশন হচ্ছে, এবং এই যে ধৈর্যশীল হওয়াটা, হ্যাঁ, এই জিনিসটা আপনি কিভাবে তাদের ভিতর দিবেন, এটা তো মা হিসেবে অনেক দায়িত্বও আছে। কমিউনিকেশনটা অবশ্যই আমাদের সাথে ভালো, আর প্রতিবাদটা হলো আমাদের রক্তের ধারা। আমি এটা বলবো, আমাদের বাঙালি রক্তের ধারা। আমরা ৭১ যুদ্ধ করেছি, কিন্তু কি ছিল? আমাদের কিছুই ছিল না। আমরা শুধুই জনগণ ছিলাম, মুষ্টি কয়টা জনগণ ছিলাম, কিন্তু দেখেন আমরা পেরেছি, আমরা পারি, সেটাই। আর যেটা কমিউনিকেশন করে, লার্নিং পয়েন্টটা হলো সন্তানদের 3 ধাপে 4 ধাপে আসে। একটা লার্নিং পয়েন্ট 3 থেকে 3.5 বছর, সেটা একটা লার্নিং পয়েন্ট। 10 থেকে 11-12 বছর একটা লার্নিং পয়েন্ট। 16, 17, 18, 20 থেকে একটা লার্নিং পয়েন্ট। তো বিভিন্ন লার্নিং পয়েন্টে বিভিন্ন রকম শিক্ষা দেওয়া উচিত। মেইন লার্নিং পয়েন্ট বলবো 3-3.5 বছর, যেটা আমি বলবো সেটা হলো সম্পূর্ণ আপনার পারিবারিক শিক্ষাটাই হলো মেইন। ওরা কিন্তু যখন থেকে ওদের গ্রো আপ হয়, তখন যেটা আপনার ওরা বুকে ধারণ করে এবং যেটা বাবা মাকে করতে দেখে, সেটাই কিন্তু ওরা করে। আমরা বললেও কিন্তু বাবা তুমি এটা করো না বা এটা করো, ওটা কিন্তু তারা শুনবে না। কিন্তু তারা দেখবে যে বাবা মা কি করে, বাবা মাটাকেই তারা অনুসরণ করে। আর যেটা 11-12 বছর সেটা হলো শিক্ষাগত শিক্ষার ব্যাপার আছে, স্কুলের ব্যাপার আছে, তারপর কলেজের ব্যাপার, ইউনিভার্সিটির ব্যাপার। এইগুলি যে কিন্তু শুধু তারা বাবা মার কাছে থাকে না, এরা তাদের সহপাঠীদের সাথে মিশে। সহপাঠীদের অনেক কিছু ওরা কিন্তু শেয়ার করতে পারে। বাবা মার কাছে যেটা এসে শেয়ার করে, বাবা মা কিন্তু এক ধরনের সলিউশন দেয়, যে বাবা মার মতোই করেই দেয়, নিজের স্বার্থে, দেশের স্বার্থে যেটা করা উচিত। কিন্তু যখন ওরা যায়, তখন ওদের রক্তের মধ্যে একটা প্রতিবাদে, আমাদের বাঙালির রক্তের মধ্যে একটা প্রতিবাদের নেশা আছে, সবাই জানে। আমরা প্রতিবাদী বলে আজকে আমরা আমার এই অবস্থান, আপনার এই অবস্থান, আমি আজকে বসে কথা বলতে পারতেছি না।
ঠিকই বলেছেন, ধন্যবাদ শাহিদা আপু। আমি এই বিষয়ে আরেকটু প্রশ্ন করব, আমি একটু আমাদের আরেকজন আপু স্বপ্না আপু তার কাছে চলে যাব, একটু আনমিউট করবেন স্বপ্না আপু। এই যে যেটা শাহিদা আপু বললেন ওনার রেশ ধরেই প্রতিবাদ, আমি প্রতিবাদ কথাটা উচ্চারণ করব না, আমি বলবো যে হ্যাঁ রাগ, হ্যাঁ রাগকে কিভাবে ত্বরান্বিত করা যায়, রাগকে কিভাবে সহজভাবে ব্লেন্ড করে বুদ্ধি দিয়ে সেটাকে পরিচালিত করে উদ্দেশ্য হাসিল করা যায়, সেই বিষয়ে আপনি একটু স্বপ্না আপু আপনি বলবেন কি বলতে চান, কিংবা তারপর অন্যান্য আপুরাও যদি এই বিষয়ে বলতে চান অবশ্যই একটু বলবেন, জানাবেন, আমরা তাদেরকে একটু আনমিউট করতে বলবো। প্রথমে স্বপ্না আপু বলবেন যে রাগকে কিভাবে আমরা বুদ্ধি দিয়ে জয় করব, স্বপ্না আপু। ধন্যবাদ অনেক। আমি কিন্তু অনেকক্ষণ পর আমি স্টোরিটা দেখতে পারতেছি ছবিগুলো। আচ্ছা, রুমাকে অনেক অনেক ধন্যবাদ, আজকে অনেক ঝুট ঝামেলার মধ্যে সে স্টুডিওতে আসছে, সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে তো পরিস্থিতি খুবই খারাপ। আসলে রাগ এমন একটা জিনিস, রাগটাকে কিন্তু কন্ট্রোল করা কিন্তু খুবই মুশকিল, বিশেষ করে ইয়াং জেনারেশনের কথা বলবো। যেমন আজকে আমাদের দেশের পরিস্থিতিটা কি একটা অবস্থা, তা আমি দেশের পরিস্থিতি বা রাজনৈতিক ওই পর্যায়ে আমি যাই না, আমি আমার নিজেদের কথাই বলি, রাগের কথা নিয়ে আলোচনা করি। আমাদের যদি রাগ হয়, আমরা সেই রাগটাকে কিন্তু মানে অনেকে আমরা ধরে রাখতে পারি না, অনেকে আমরা খুব মানে রাগটা দেখানোর জন্য অনেক রকম মানে তুলকাম করি, তাই না? তখন এই যে তুলকাম গুলা না করে, চিল্লা চিল্লি না করে, আমাদেরকে পরিস্থিতিটা বুঝতে হবে সুন্দর করে, বুঝে কিভাবে আমি আমার রাগটাকে কন্ট্রোল করতে পারি। তখন আমি একটা কাজ করবো, কিছুক্ষণ আমি চুপ হয়ে থাকবো, আমি অবস্থাটা বুঝবো, পরিবেশটা বুঝবো, পরিস্থিতিটা বুঝবো। এইভাবে আমি 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 নিজেকে যদি সংশোধন করতে পারি, তাহলে আমার নেটওয়ার্কের ডিস্টার্ব। একটু খুব সুন্দর কথা বলছিলেন স্বপ্নাপু, কিন্তু একটু নেটওয়ার্কের সমস্যা হয়ে পড়লো। আমরা আবার ফেরত আসবো স্বপ্নাপু আপনার কাছে। দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, আমরা খুব সুন্দর আড্ডা দিচ্ছি, কথা বলছি। আপনারাও কিন্তু আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদের অপেক্ষায় আছি। জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখনই জয়েন করে ফেলেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি এখনই। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা খুব সুন্দর আড্ডা দিচ্ছি এবং কথা বলছি কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে চলা যায়, কাঁধে কাঁধ মিলিয়ে। এবং আমাদের জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের আপুরা কিন্তু জয়েন করেছেন, এবং আমাদের স্টুডিওতেও আপু আছেন একজন, রুমা আপু। আমি একটু আমাদের জুমের আপুদের কাছে একটু যাব। আমরা কথা বলছিলাম, স্বপ্না আপুর কাছে কথা বলছিলাম। স্বপ্না আপু, আপনার বক্তব্য কি শেষ হয়েছে নাকি আপু মাঝখানে একটু ইন্টারনেট চলে গেছিল মনে হয়? কথা বলছিলাম। আমার নেটে অনেক সমস্যা আপু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, অনেক সমস্যা। ওকে, তোমাদের দেখতে পাই, আবার দেখতে পাই না, বুঝছো? আমি রুমাকে কথা বলি। রুমা আমার অনেক কাছের একজন বন্ধু, আর এটা ওর অনেক প্রিয়, ওদের জন্য সে খাবার পাঠায়, বুঝছো? ওর একটা ভালো গুণ আছে, জি, সেটা বলার জন্য আজকে ওকে নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ। তিনটা না? ঠিক আছে, অন্যদেরকে বলো। না, খুব সুন্দর, ধন্যবাদ স্বপ্না আপু। আমাদের এখানে আরেকজন আপু আছে, নাম লেখা নাই, ওপো মোবাইল দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। একটু যদি আনমিউট করেন, ওপো মোবাইল দিয়ে, হ্যাঁ জি, একটু আনমিউট করবেন। আমি আপনার কাছে একটু চলে যাব। জি, শুনতে পাচ্ছেন আমাকে? ওপো সিপিএইচ দিয়ে জয়েন করেছেন, ওপো সিপিএইচ 257777, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমরা আরেকজনকে পেয়েছি। ওপো দিয়ে আসলে দুইজন জয়েন করেছেন, ওনাদের নাম এখানে লেখা আসছে না। আচ্ছা, আমরা একটু স্টুডিওতে আসি, আমরা আপনাদের কাছে আবার ফেরত আসবো। রুমা আপু, আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন লেডিস ক্লাব নিয়ে। লেডিস ক্লাবে আপনাদের একটা গ্রুপ আছে, হ্যাঁ, আপুদের সাথে, এবং আমরা যেহেতু বলছি কাঁধে কাঁধ মিলিয়ে, সো কাঁধে কাঁধ মিলিয়ে চলার ক্ষেত্রে কিন্তু একজনের সাথে আরেকজনকে সাথে নিয়ে চলতে হবে, এবং তার মতো করে আবার নিজেকে একটু ব্লেন্ডও করতে হবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কেউ একটু আমাদের থেকে একটু উঁচু মাপের মানুষ, সামাজিক পারিপার্শ্বিকতা অনুযায়ী, তো তার সাথেও যেভাবে মিশতে হবে, কেউ একটু নিচু থাকলে তাকেও কিভাবে একসাথে মিলিয়ে নিতে হবে আমাদের সাথে। তো এই যে আপনাদের মনে হয় 12 জনের একটা গ্রুপ আছে লেডিস ক্লাবে, আপনারা একসাথে ঘুরতেও যান, কোন মেঘবাড়ি রিসোর্টেও বলে বেড়াতে গেছেন, ভীষণ এনজয় করি। কিভাবে এই যে কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে একসাথে আপনারা চলেন সেটা একটু আমাদেরকে বলবেন।
আমাদের এই 12 জনের টিমে আমরা যে শুধু সুখের সাথী তা না, আমরা দুঃখেরও সাথী। আমাদের এখানে একে অপরকে বোঝার চেষ্টা করি, একে অপরের সমস্যা ডিসকাস করি। আবার আনন্দ যেগুলো, এই যে রিসোর্টে যাব, আমাদের নুসরাত একজন আছে, ওর অফিস, আমরা সোমবার ডেট করলাম, সাজিয়ার বাচ্চারাও যাবে। নুসরাতের সাথে কথা বললাম, তুমি মন খারাপ করো না নাকি ছুটি নিবা? বলে না ঠিক আছে, তোমরা যাও। গ্রুপে আমরা টেক্সট করলাম যে কে কে যেতে পারবে, কারো যেন মন খারাপ না হয়, বা কারো পারিবারিক কোনো ঝামেলা হলো গ্রুপে টেক্সট করে, বা পার্সোনালি আমাদের সাইদা সীমা আপু, তারপর আমাদের আরেকজন সীমা আপু আছে, তাদের সাথে আমরা কথা বলি, যোগাযোগ করি, আপু কি করা যায়। সব গ্রুপেরই একজন চেয়ারম্যান থাকতে হয়, তা আমাদের এই দুই সীমা আপুকে আমরা মেনে চলি, তাদের সাথে কথা বলি, বলে মানে বলি আমাদের সমস্যাগুলো বলি, বা কোনো প্রোগ্রাম করতে চাই, একটা আনন্দ ঘন কোনো অনুষ্ঠান হবে, কোথায় হবে, কে কে যেতে পারবে, সবার আগে আমরা শুনতে চাই কারো কোনো প্রবলেম আছে কিনা, সমস্যা থাকবে। আবার সব সমস্যার সমাধান করে যে প্রোগ্রাম হবে সেটাও না, কাউকে হয়তো কোনো সময় বাদ দিতে হচ্ছে। যেমন আমরা মেঘবাড়ি রিসোর্টে গেলাম কিছুদিন আগে, সেদিন আমরা 6 জন যেতে পেরেছি 12 জনের মধ্যে। নুসরাতের অফিস ছিল বা অন্যান্য কাজ ছিল অনেকেরই, তো আমরা মানে এই 12 জন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলে, একে অপরের সমস্যা দেখি। খুব সুন্দর, খুব সুন্দর। আমি একটু জুমে ফাহিমা গুলশান শিউলি আপুর কাছে যাব, একটু আনমিউট করবেন। শিউলি আপু, আমরা আজকে যে কথা বলছি, হ্যাঁ, আমরা বিভিন্ন স্টুডেন্টদের নিয়ে, ইয়াং জেনারেশন এবং আমাদেরও কথা বলছি। দেশকে নিয়ে একটু বলবো যে আমাদের ভিতর দেশপ্রেমটা আছে, দেশপ্রেমটা মাঝে মাঝে একটু জাগ্রত করে তুলতে হয়। হ্যাঁ, দেশপ্রেম মানে শুধু এটাই না আমি বাংলাদেশি, দেশের সম্পদকেও কিন্তু অনেক ভালোবাসতে হবে। আমাদের দেশ কিন্তু এখন অনেক দূর এগিয়ে গেছে, মেট্রো লাইন হয়েছে, কতগুলো ফ্লাইওভার হয়েছে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো আমাদের সম্পদ, এগুলো কিন্তু আমাদের সম্পদগুলোকে রক্ষণাবেক্ষণ করাও কিন্তু আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব এবং আমাদের সন্তানদের মধ্যেও সম্পদগুলোর প্রতি ভালোবাসা কিন্তু জাগ্রত করতে হবে, সেটা যেন কোনোভাবে ডিস্ট্রয় না হয়, কোনোভাবে যেন অসঙ্গতি কিছু না হয়। তো দেশপ্রেমটাও কিভাবে ইয়াং জেনারেশন, আমাদের যে স্টুডেন্টরা আছে, আমাদের ছেলেমেয়েরা, তাদের ভিতর কিভাবে করে প্রতিফলিত করবেন শিউলি আপু? ধন্যবাদ আপু, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। অনেকদিন পর জমে বললাম, যেহেতু আজকে রুমন আপু গেছে স্টুডিওতে, সেই উদ্দেশ্যে আরো বসা। আপু আসলে দেশপ্রেম, দেশ স্বাধীন করা খুব সহজ, কিন্তু সেই স্বাধীনতাটা রক্ষা করা অনেক কঠিন একটা ব্যাপার, অনেক বড় একটা বিষয়। মুখে বলি দেশকে আমরা স্বাধীন করছি, দেশকে রক্ষা করছি, মুখে যেভাবে বলা যায় ওইভাবে কিন্তু কাজে কিন্তু করে দেখানো যায় না। তা আমাদের যে নতুন আমাদের যে সব সন্তানেরা, আমরা তাদেরকে যে শেখাবো যে দেশটা তোমরা ভালোবাসো বা ই করে, আমাদের কাছ থেকে ওরা শিখবে। এই যে দেশের মধ্যে যা চলছে বা হচ্ছে, এগুলা থেকে আমাদের সন্তানদেরকে আমরা কি শিখাবো? বা আমার সন্তানদের ক্লাস 9-এ এই যে পড়াশোনাটা, মানে সবকিছু দেখে আমরা কিন্তু মারা এখন মানে সংকুচিত, ভয়ে আছি আমরা, আতঙ্কে। সন্তানকে যে আমি এখন কি শিখাবো, আমি নিজে কিছুটা হলেও আমি দোদুল্যমান হয়ে গেছি। একটা কিছু যে ভালোবাসা শেখাবো, এখানেও আমি ভয় পাচ্ছি। তাই মানে পৃথিবীটা যে এখন কোথায় অবস্থান করছে, বিশেষ করে বাংলাদেশটা, মানে এখানে কিছু এখন বলার নাই। আমি একজন মা হিসেবে প্রত্যেকটা মায়ের জন্য, এখন প্রত্যেকটা সন্তানের জন্য একটাই দোয়া, ওরা যেন সুস্থভাবে বেঁচে থাকে এবং দেশকে যে ভালোবাসতে হবে, সঠিক পথটা যেন ওরা বুঝে নেয়, যে না কোনটা আমাদের সঠিক আর কোনটা অন্যায়। অন্যায়ের জন্য প্রতিবাদ করতে এবং যেটা ন্যায়, যেটা সত্যি সঠিক, সেটার পক্ষে থাকার চেষ্টা করে। আমি একজন মা হিসেবে আমার সন্তানকে আমি সেটাই শিখাবো, কারণ আমি যদি অন্যায়কে অন্যায় না শেখাই, তাহলে আমার সন্তানও কখনোই শিখবে না যে কোনটা অন্যায়, কোনটা মানে ন্যায়। তা আমি আমার সন্তান যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতেই শিখবা, কারণ সত্য সারা জীবনই আছে আপু, মিথ্যার জয় কোনোদিনও নাই। ও যদি সত্যের পথে থাকে, আমি যদি আমার সন্তানকে সত্যি সত্যের পথে থাকা শেখাই, তাহলে একদিন তার জয় হবে। অবশ্যই, অবশ্যই। ধন্যবাদ। এটাই আমার
শিউলি আপু ধন্যবাদ। আমি একটু আবার সুপর্ণা আপুর কাছে যাব। সুপর্ণা আপু একটু লাইক দিয়েছেন অথবা হ্যান্ড রেজ করেছেন। আমি আবার একটু সুপর্ণা আপুর কাছে চলে যাব। এই যে দেশপ্রেম আছে, দেশপ্রেমটাকে আরেকটু জাগ্রত করা এবং সাথে সাথে দেশের সম্পদকে আমি কিন্তু বলবো যে একটু নিউ বাংলাদেশ এত সুন্দর উন্নত হয়েছে, সো এই জিনিসটাকেও কিন্তু ভালোবাসতে শিখাতেও হয়। বাচ্চা তো, বাচ্চাদের অনেক সময় ওরা হয়তো একটা চকলেট, হ্যাঁ চকলেটটার মূল্য যে কত তুমি পাচ্ছ 8-10টা বাচ্চা কিন্তু পাচ্ছে না, সেরকম তুমি যে এত সুন্দর জিনিসটা পেয়েছো দেশটা, এটাকে কিন্তু মূল্যায়ন করতেও শিখাতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন সুপর্ণা আপু, আমাদের এই ইয়াং সন্তানদেরকে কিভাবে করে দেশপ্রেমটা আরো বেশি বোঝানো? একদম খুব ভালো লাগলো যে এই বিষয়টাই আমাকে বলতে বলেছো বলে। আমি তুমিই বললাম তোমাকে। অবশ্যই অবশ্যই। কথাটা হচ্ছে একটা বাচ্চা যখন শেখে, সে কিন্তু মায়ের গর্ভ থেকে জন্ম নেবার পর থেকেই সে প্রথম শিক্ষা শুরু হয় তার মায়ের কাছ থেকে, এবং মায়ের সাথে সাথে তার পরিবারের সকলের কাছ থেকে সে শিখতে শুরু করে। আমরা দেশপ্রেমটা কিন্তু এইখান থেকেই তাকে শেখাতে শুরু করব। কিভাবে না, তুমি যদি স্বার্থপরতা না শেখো তাহলেই কিন্তু তুমি আস্তে আস্তে সমস্ত ভালো জিনিসটা শিখতে পারবে। ছোট থেকে সে যদি তার সমস্ত ভালো লাগা, ভালো জিনিস পাওয়াটাকে শেয়ার করতে শেখে, সকলের সঙ্গে ভাগ করতে শেখে, এবং জিনিস যেটা পাচ্ছে সেটাকে সমপরিমাণ মর্যাদা দিতে শেখে, তবেই কিন্তু দেশকে রক্ষা করতে পারবে, দেশের সম্পত্তিকে যত্ন করতে পারবে। কারণ আমরা রাস্তাঘাটে যখন একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছি, দেখছি কল দিয়ে জল পড়ে যাচ্ছে, আমি মা হয়ে বাচ্চাটা হয়তো দেখালো, মা দেখো কলে জল পড়ে যাচ্ছে, আলান ছাড়ো, সেটা কিন্তু আমার সঠিক পথ নয়। আমাকে কি করতে হবে, গিয়ে কলটা বন্ধ করে দিতে হবে, কারণ আজকে আমি অঢেল জল পাচ্ছি, আগামী দিনে এই জলের অপচয়টা কিন্তু আমার জনজাতির ক্ষতি করবে। তা এইভাবে কিন্তু বাচ্চাটা শিখবে যে আমি আমার দেশের যে জিনিসটা সহজে পাচ্ছি সেটাকে যদি আমি মর্যাদা না দিই, তাহলে কিন্তু সে আগামী দিনে সেটা আমাদের জীবনটাকে ক্ষতি করে দেবে। অবশ্যই এইভাবেই কিন্তু আমাদের প্রতিটা বাচ্চাকে শেখাতে হবে, এবং প্রথম থেকে যদি আমরা সেটা শুরু করি, অটোমেটিক্যালি বাচ্চারা তো থাকে মাটির দলা, তাদেরকে তৈরি করতে হয় উনুনের ধারে শেখে শেখে। সেই উনুনটা কিন্তু পরিবার এবং সমাজ, আস্তে আস্তে তারা গড়ে ওঠে এবং সেইভাবেই তাদেরকে গড়তে হয়। ধন্যবাদ সুপর্ণা আপু। আমি একটু ওবায়দা আপুর কাছে চলে যাব। ওবায়দা আপু, সুপর্ণা আপু যেরকম বললেন যে হ্যাঁ স্বার্থপর হওয়া যাবে না, আবার সেক্ষেত্রে আরেকটা জিনিসও যেরকম সব কিছুর এপিট ওপিট আছে, ওপিট থেকেও আমি যেটা বলবো যে একটু বাচ্চাদেরকে তো একটু স্বার্থপরও শিখাতে হবে। কারণ কি, একটা ইউনিভার্সিটিতে যখন সন্তান যাচ্ছে, হ্যাঁ যেটা হয় যে সিনিয়র স্টুডেন্টদের প্রেশারে তাদের অনেক কিছুই করে বসতে হয়। এখন সিনিয়র স্টুডেন্ট ভালো হতে পারে, সিনিয়র স্টুডেন্ট হয়তো অ্যাডভান্টেজও নিতে পারে যে খারাপ কিছু করতেই হবে কারণ পরিস্থিতি অনুযায়ী। সেক্ষেত্রে একটু নিজের ক্ষেত্রে স্বার্থপর হতেও তো হবে, না হলে নিজেকে কিভাবে সেভ করবে? সেক্ষেত্রে কি বলবেন ওবায়দা আপু? সেক্ষেত্রে আসসালামু আলাইকুম আপুরা, সবাইকে রুমন আপু অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাকে আমি প্রথমে ওই এটা দেখিনি শিডিউলটা ভালো করে, পরে টিভিতে দেখলাম, আমার একটু বুঝতে দেরি হয়ে গেল। সেক্ষেত্রে হলো যে স্বার্থপরতা সবসময় তো আমি চাইবো যে আমার যেন ভালোটাই হয়। যদি না বুঝতে পারি বা এরকম পরিস্থিতিতে গেছি যে তাদের সাথে আমাকে যেতে হচ্ছে, সেখানে এটা যদি সামগ্রিক স্বার্থ হয়, সবার জন্য স্বার্থ হয়, দেশের জন্য উপকার হয় বা পরিবারের জন্য সমাজের জন্য হয়, সেক্ষেত্রে একটা স্বার্থ ত্যাগ করতে হবে। এটা তো শিখাতেই হবে, নাহলে তো সে মানবিক গুণাবলীগুলি পাবে না, ওগুলি করতে পারবে না। সেই স্বার্থপরতা হতে হয় যেটা সমাজের জন্য উপকারী, দেশের জন্য উপকারী বা পরিবারের জন্য উপকারী, সেক্ষেত্রে একটু স্বার্থপর হওয়া যায়। কিন্তু যেটা ব্যক্তিগত ক্ষতিটা বেশি কিন্তু অন্যের খুব কাজে লাগছে না, অন্যের খুব উপকারে আসছে না, সেক্ষেত্রে স্বার্থপর হওয়াটা ঠিক না। নিজের সেফের জন্য নিজেকেই ভালো রাখা দরকার, যে আমি সেফ থাকলে আমি অন্যজনকে সেফে রাখতে পারবো। যে ছাত্রগুলাও যদি হয় বা আমার ছেলে হোক মেয়ে হোক, খুব সুন্দর একটা খুব সুন্দরভাবে বলেছেন ওবায়দা আপু, ধন্যবাদ। এবং এই ম্যাচুরিটিটাই আসলে আমরা চাই আমাদের সন্তানদের মধ্যে আসুক, যে দুইভাবেই জিনিসটা হ্যান্ডেল করা। আপুর আপনার আমাদের সাথেই থাকবেন। রুমা আপু, আমরা একটা ছোট্ট বিরতি থেকে আসছি, তারপর আপনার কাছ থেকে আমরা এই বিষয়ে জানবো। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি।
দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা কাঁধে কাঁধ মিলিয়ে, এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের অতিথি রুমা আপু। রুমা আপু, আপনার কাছে যাব। রুমা আপু, আমরা আমাদের সন্তানদের নিয়ে আসলে আজকে কথা বলছিলাম, কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে চলা যায় এবং তাদেরকে আমরা কিভাবে শিখাতে পারি। তো বাচ্চাদের ক্ষেত্রে আপনার দুইজন সন্তান, একজন ছিলেন, একজন মারা গেছেন। সেই হিসেবে আমি একটু কথা বলবো যে যে সন্তান হারায় সেই মাই জানে। আমরা হয়তো চারপাশ থেকে ভুলে যাই, কিন্তু যে হারায় সেই মাই জানে তার উপর দিয়ে কী যায় এবং সারা জীবন কি যাবে। আপনার সন্তানদের নিয়ে আমাদেরকে একটু বলবেন। ছোট ছেলের কথাই বলি, ও তো ওই পারে যেন আল্লাহ সবার কাছে দোয়া চাই যেন আল্লাহকে ভালো রাখেন, সুস্থ শান্তিতে রাখেন। আপনার থ্রুতে আসলে যে সমস্ত মায়েরা তাদের সন্তানদের হারিয়েছে তাদের উদ্দেশ্যে আপনি বলবেন, কারণ তাদের ব্যথাটা আপনি সবচেয়ে বেশি বুঝবেন। আমার একটাই কথা থাকবে, অবশ্যই দোয়া করা। মায়ের দোয়া সব থেকে বেশি কাজে লাগে, মায়ের দোয়াই সর্বোচ্চ। আমার একটাই কথা থাকবে যে সবাই যেন সন্তানদের ভুলে না। ওই পারে চলে গেলে মানুষ বলে না যে মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কিন্তু আমার মনে হয় মায়েদের কখনো ওই বদলানোটা আসে না, ভিতর থেকে আসবে না। কাজে মায়েদের দোয়াটাই হচ্ছে সব থেকে। সব সময় বাচ্চার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দিল। একটা আমার নামাজ শেষ, আমি একটু সময় পেলাম, যদি সার্ভিস করি সেটা আলাদা ব্যাপার, যদি আমার সময় থাকে আমি ওই বাচ্চার নামে 2 রাকাত নফল নামাজ পড়ে দিলাম। আর আমি তো স্টুডেন্ট লাইফে কখনো রান্নাবান্না শিখতাম না, আমার এই 2 বাচ্চার জন্যই আমার রান্না শেখা, এবং আমি মজার মজার খাবারগুলো আমার ছোট ছেলের কারণেই আমি শিখতে পেরেছি। আমার ওই অরুণিমা আমাকে রান্না করে খাওয়াতো, হলে ও জানতো আমি রান্না করতে পারি না। রুমা তুমি যাও, প্রাইভেটে যাও, তোমার কিচ্ছু চিন্তা করতে হবে না। ও হাসতেছে, আমি রুমে এসে দেখতাম ও এত সুন্দর করে গরুর মাংস, ডিম ভুনা, সবজি, ডাল, আমরা হলে রাজকীয় খাবার খেতাম। আর ওরা দুজনই ঢাকার, বাসা থেকেও খালাম্মারা খাবার পাঠাতেন। তো আমার রান্নাবান্না সেরকম ওরকম শেখা হয়ে ওঠেনি, স্টুডেন্ট লাইফেও না। বিয়ের 11 বছর মা শাশুড়ি রান্নাঘর মেনটেন করতেন, আমি জব করতাম আর বাচ্চা দেখতাম। ছোট ছেলে জন্মের পর ও বলতো মা আমার এইটা বানাও, ওটা বানাও। ও মোটু পাতলু দেখতো, কী সব খাবার দেখতো, এটা একটু তৈরি করা শেখো। তো ওই সুবাদেই আমি যে রান্নাগুলো এখন শিখেছি, এখন মোটামুটি ভালোই পারি। এটা আমার সন্তানদের জন্যই আমার শেখা, এবং ছোট বাবুর জন্য বেশি করে শেখা। সবার কাছে ওই রান্নাগুলো যখন করেন তখন অনেক কষ্ট, এখন খুব কম করা হয়, খুব বেশি করা হয় না, খুবই কম। নিজে বেঁচে থাকার জন্য যতটুকু রান্না করতে হয় ততটুকুই। আমি একটু চলে যাব, আমাদের এখানে দেখতে পাচ্ছি তিন্নি আপু আছে। তিন্নি আপুর সাথে কথা হয়নি। তিন্নি আপু, আমরা কথা বলছিলাম আমাদের আজকে এই কাঁধে কাঁধ নিয়ে চলা এই নিয়ে। তো আপনি এই বিষয়ে কি করেন, যে অনেক সময় অনেকের সাথে দ্বন্দ্ব ঠিক বলবো না, কথার অমিল হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে তখন কিভাবে নিজেকে সেটার সাথে সমঝোতা করেন? আসসালামু আলাইকুম আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে আজকে টপিকসটা খুবই ভালো। আমি যেটা করি, আমি একটু সময় নিই, যদি দেখি যে সব জায়গায় আমি তো যেহেতু বাসায় একটু ছোট সবাই, যদি ভাই বোনদের মধ্যেও কিছু হয় আমি সময় নেই, বা আমার অফিসে যদি কলিগদের সাথে কিছু হয়, আগে সিচুয়েশনটা বুঝতে আমার সাথে কারো কিছু হয়। তো আমি যদি দেখি যে না অনেক টাইম চলে যাচ্ছে তাও কোনো সলভনেস হয় না, তো আমি নিজেই সরি বলি। যদি আমার দোষও না থাকে, সরি বলে আমি আসলে ওইটা মিউচুয়াল করে ফেলি। তো দেখা যায় যে আর সমস্যাগুলো থাকে না, সরি বললে অনেক কিছু সলভ হয়ে যায়। আমরা অনেক সময় মনে করি যে আমি তো এটা করি নাই, তাহলে আমি কেন সরি বলবো। তো সরি বললে আমি যখন বলি তখন আমার বিপরীত মানুষের যার সাথে আমার প্রবলেম হয় সে কিন্তু একটু নরম হয়ে যায়। তো এটা আমি ফলো করি। তো এই জন্যই আসলে হয়তো বা সবার সাথে আমার সম্পর্ক অনেক বেশি ভালো। আজ পর্যন্ত ওই সিচুয়েশন নাই যে আমার সাথে অনেক কোনো এই পরিস্থিতি আসতে হয়েছে যে আমার সাথে কারো সম্পর্ক ভালো না। খুব সুন্দর, মানে খুব সুন্দরভাবে নিজেকে এভাবে করে পরিচালিত করছেন তিন্নি আপু, এটা একটা খুবই সদ্গুণ। আমি একটু নাসিমা আজিম আপুর কাছে চলে যাব, একটু আনমিউট করবেন। আপু, আপনি সেক্ষেত্রে কি করেন যখন মতের অমিল হয়, কিংবা এই যে আমাদের ইয়াং জেনারেশনদের আপনি কি বলবেন যখন মতের অমিল হবে? একটু ধৈর্য ধরলে হয়তো সমঝোতা করে আরও সহজভাবেই সব কিছু করা যেতে পারে, মাথা গরম না করে। তো নাসিমা আপু, আপনি এক্ষেত্রে কি বলবেন, কিভাবে করে ধৈর্যশীল হওয়া যায়? জি ওয়ালাইকুম আসসালাম আপু। জি আপু, এই যে টপিকসটা আছে কাঁধে কাঁধ রেখে, এটা আসলে একটা ভাগ্যের কাজ, কতটার কাজ।
এই দায়িত্বটা হলো আমার কাঁধে যার থাকবে, যে দলবদ্ধভাবে আমরা থাকবো, তাদের সবার একটা মন মানসিকতা ভালো থাকতে হবে। যদি তার মধ্যে দুই একজনের ভুল ত্রুটি হয়, সেটাও আবার ম্যানেজ করে নিতে হবে। সেই ম্যানেজ করার ধৈর্য ক্ষমতা বোঝানো থাকতে হবে। এই সবাইকে যদি বুঝায়া যদি মিলেমিশে থাকা যায়, যে কোনো কাজ অতি সহজ হয়ে যায়। আপু যদি বলেন রাগ অভিমান, এই রাগ অভিমানও কেউ বেশি করতে পারে, তখন ধৈর্য ধরে থেকে কিছু চুপ থাকতে হয়। চুপ থাকলে যদি আপনার অন্যায় না থাকে, আমার অন্যায় না থাকে, তাহলে সে একবার হলো ফিরে আসবে যে আমি তো অন্যায় করি নাই, ও অন্যায় করে নাই, তাহলে আমি যাই, ওখানে যাই বা ওখানে সরি বলি। এই সরিটা কিন্তু মানুষের অনেক অনেক কাজে লাগে। আর একান্নবর্তিতা, কাঁধে কাঁধ রাখা, এগুলো তো সমাজের পারিবারিক একটা বড় আদর্শ। যখন নতুন প্রজন্মদের বলবো যে তোমরা কোনো কাজেই সততার সাথে কাঁধে কাঁধ রেখে বিশ্বাসের সাথে এগিয়ে যাও। যে কোনো কাজে, দেখো কাজ হোক, পারিবারিক কাজ হোক, আগামী এগাবে। ধন্যবাদ, ধন্যবাদ নাসিমা আপু, খুব সুন্দর কথা বলছেন। আমি একটু খুকু আপুর কাছে যাব, জাফরিন খুকু আপুর কাছে। খুকু আপু, আপনার কাছেও একইভাবে জিজ্ঞেস করব যে ধৈর্যশীলতা, হ্যাঁ, এটা একটা মহৎ গুণ এবং অনেক বড়, এটা আমি বলবো যে ইয়াং জেনারেশনদের জন্য এটা একটা বিশাল বড় স্ট্রাগলও। তাদের ধৈর্যশীল কিভাবে করা যেতে পারে, যে ধৈর্য মানে এটাই না যে মেনে নেওয়াটা, হ্যাঁ, ধৈর্য নিয়ে সময় দিলে কিন্তু অনেক ভালো ফল আসতে পারে। এই বিষয়টা তাদের ভিতর কিভাবে করে আরো বেশি রপ্ত করা যেতে পারে খুকু আপু? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। আপু, আসলে যুবক বয়স বা 18 বছর বা 19 বছর বয়সের তরুণ ছেলেগুলোর মধ্যে বা মেয়েদের মধ্যে একটা জোশ থাকে, যে জোশটা একসময় আমরাও পার করে আসছি। ওই সময় আসলে ধৈর্যটা কমই কাজ করে। কেউ যদি বলে যে তুমি এটা মানে একটু অপেক্ষা করো, এটা এই ফলাফলটা আসবে, ওদের মধ্যে সেই জিনিসটা আসে না। ইমিডিয়েট এই মুহূর্তে এটা করতে হবে। ওরা সেই পরিস্থিতিটা বুঝতে চায় না, বা বোঝার সেই ক্ষমতাটা আসলে তাদের নাই। এই সময়টাই আসলে পরিস্থিতিটা ওইভাবেই তৈরি করে দেয়। তো আমি মনে করি যে ওদেরকে আসলে বুঝতে হবে, ম্যাচুরিটি আসলে সময়ের সাথে সাথেই তো ওদের মধ্যে ম্যাচুরিটিটা আসবে। ওই সময় তো হাজার করলেও শুনবে না যে না তোমরা অপেক্ষা করো, ধৈর্য ধরো, ফলাফল ভালো কিছু আসবে, এটা হবে না। আসলে ওই সময় টকবকের শরীর, যুবক মানে রক্ত গরম, ওদের মধ্যে একটা জোশ থাকে। এই জোশটা আমি মনে করি একদিকে ভালো, আবার একদিকে খারাপ। কারণ কি, এদেরকে তখন কন্ট্রোল করা যায় না, বাবা মাও তখন কন্ট্রোল করতে পারে না, স্টুডেন্ট হইলে তো ছাত্রছাত্রীরা, শিক্ষকরাও কন্ট্রোল করতে পারে না। আসলে এই সময়টা যেমন প্রয়োজন, আবার মনে করি যে এটার একটা নেগেটিভ দিকও, কিন্তু এটা আসলে সময়ের সাথে সাথে যদি এদের মধ্যে সেই ম্যাচুরিটিটা আসে, সেই বোধটা আসে, সেটাই হবে উচিত। আসলে ধন্যবাদ খুকু আপু, আসলে সঠিক কথা বলেছেন। দর্শক, আমরা কথা বলছিলাম, এখানে আমি মিষ্টি আপুকে দেখতে পাচ্ছি। মিষ্টি আপুর সাথে কথা হয়নি। মিষ্টি আপু, আপনি এই বিষয়ে কিছু বলবেন? মিষ্টি আপু, সংক্ষেপে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। জি, স্টুডিওতে রুমা আপু আছে, দেখে খুব ভালো লেগেছে। রুমা আপু আছে, আমাদের সকলের প্রিয় একজন মানুষ। রুমা আপু, থ্যাংক ইউ মিষ্টি আপু, অনেকদিন কথা। মিষ্টি আপু, আলোচনা হচ্ছে। মিষ্টি আপু, আজকে আমরা আসলে আর শুনতে পাচ্ছি না, আমাদের খুব দুঃখিত, আসলে সময় স্বল্পতার কারণে। দর্শক সবাইকে আরও একবার অনেকভাবেই বলবো যে ধন্যবাদ আমাদের সাথে আজকে থাকার জন্য, এবং আমরা সবাই যদি আরেকটু ধৈর্যশীল হই, আরেকটু কাঁধে কাঁধ মিলিয়ে চলার এই মনোভাবটা যদি রাখি, সব কিছু আরেকটু সহজ হওয়া সম্ভব। এবং আমরা সবাই দিন শেষে কিন্তু সবাই উন্নতি চাই, দেশের উন্নতি, মানসিকভাবে উন্নতি এবং আমাদের সন্তানদেরই উন্নতি চাই। সবাই মিলে আমরা সুন্দরভাবে একটা দেশ এবং সুন্দর পরিবেশ সৃষ্টি করে ফেলতে পারি, সেই কামনায় আমি আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার চলে আসবো সুন্দর আরেকটা টপিক নিয়ে, সুন্দর অতিথিদের নিয়ে, এবং আমাদের সাথে রুমা আপু আছেন। রুমা আপু একটা কবিতা আবৃত্তি করতে করতে আমরা আসলে আজকে শেষ করব। খোদা হাফেজ। জি, শুরু করেন। আমি পড়ছি কাছাকাছি এসো, আকরাম হুসেইন। এক আল্লাহর সৃষ্টি সবাই, এটাই মনে রেখো, গরিব বলে এদের মনে কষ্ট দিও না কো। এই জগতে ধনী গরিব সবাই করে কর্ম, খোদার দেয়া নসিব সবার বুঝে নিও মর্ম। উঁচু নিচুর তফাৎ ভুলে কাছাকাছি আসো, জ্ঞান বিবেক আর মনুষ্যত্বে মানুষ ভালোবাসো। কাঁধে কাঁধ মিলিয়ে হয়ে সবাই হব খাঁটি, দম ফুরালে মাটির দেহ খেয়ে নেবে মাটি।